আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান আশিক। আমার বাসা রংপুর জেলায়। ঘটনাটা আমার নানি বাড়ির গ্রামে। আমার বাড়ি থেকে আমার নানি বাড়ির দূরত্ব প্রায় 3টি গ্রামের পর অন্য এক গ্রামে। ঘটনাটা আমার সম্পর্কে এক মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া, এবং আমি এতে ইনভলভড আছে কিনা জানি না, তবে কিছুটা সেরকমই। চলুন আসল ঘটনায় যাই। আমার বয়স তখন 6-7 বছর হবে। একদিন আমি আর আমার বাবা মা আমার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ খবর পাই আমার সেই ভাইকে সাপে কেটেছে। যাকে নিয়ে ঘটনা, তার নাম লিটন। বয়স প্রায় 16-17 তখন। আমার বাবা আর্মিতে জব করত, সাহস ছিল মাশাল্লাহ, এবং কিছু আধ্যাত্মিক কাজও জানত। বাবা খবর পেয়ে চলে যায় দেখতে, সাথে আম্মা ও আমিও ছিলাম। আমার মা, খালা আর গ্রামের মেয়েরা মিলে ওই বাড়ির পাশে আরেক বাড়ির বিল্ডিং এর কাজ চলছিল, সেখানকার ছাদ থেকে দেখছিল কি হচ্ছে সেখানে। আর আমি সাথে খালাতো, মামাতো আর গ্রামের সব ছোট ছেলে মেয়ে সহ সেই ঘটনা দেখতে থাকি। কিন্তু আমরা অনেক ছোট হওয়াতে বাড়ির ভেতর ঢুকতে পারিনি। তো না পেয়ে আমরা বাড়ির পাশে টিনের বেড়া দেয়া ছিল, তার সাথে লাগিয়ে একটি খড়ের পুঁজ করা হয়েছিল, তার উপরে উঠি। খড়ের পুঁজ বলতে ধান ভাঙার পর যে খড় বা করিয়া বা আটি যে নামে চিনে। আমরা উপরে উঠতেই ভয়ে কান্নাকাটি করতে থাকি, কারণ আমরা যা দেখছিলাম তা দেখার জন্য সেই বয়সে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। দেখতে পেলাম আমার সেই ভাইকে বাড়ির উঠানে গোল দাগ দিয়ে বসিয়ে রেখেছে, এবং তার যে 2 হাত আছে সেটা সাপে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু সে সাপ ছিল মৃত, এবং আমার ভাই সেও অজ্ঞান। পরে দেখি আমার বাবা বুঝতে পারে এটা কোনো সাধারণ বিষয় নয়। বাবা বুদ্ধি করে সেই ভাইকে বা তার উপরে যে বা যা আছে তাকে ভয় দেখানোর জন্য বলে, এই বটি নিয়ে আয়, এই হাত কেটে ফেলবো। ঠিক তখনই আমার ভাই চোখ খুলে উঠে বসে, এবং হাত দুটি বা সাপ দুটি জ্যান্ত হয়ে ওঠে। সবাই ভয়ে সরে যায়, কিন্তু সে গোল দাগ থেকে বেরোতে পারে না। ইতিমধ্যে এক সাপ উড়িয়ে এসেছে, কিন্তু তার সামনে তো দূরের কথা, তাকে দেখেই ভয়ে চলে যায় আর বলে তার জীবনের বিনিময়েও নাকি তার সাথে লড়তে পারবে না। ভাইয়ের বাসার সবাই অসহায় হয়ে যায়, সবাই ভাবে কি হচ্ছে এসব। হঠাৎ আমার বাবা এক কবিরাজকে খবর দেন। তিনি ছিলেন একজন নামকরা কবিরাজ উত্তরবঙ্গের। তিনি আসার পর বুঝলেন এখানে কি হয়েছে। তিনি কিছু জিনিসপত্র নিয়ে গোল দাগের বাইরে আরো একটা গোল দাগ দিয়ে তার ভেতরে বসে পড়েন। সবাইকে সরে যেতে বলেন, কিন্তু কে সরবে? কেউ তো আর কাছেই নেই ভাইয়ের এই অবস্থা দেখে। কবিরাজ তার নিয়মানুসারে মন্ত্র পড়ে ভাইয়ের গায়ে ফু দিলেন, তার গায়ে পানি ছিটা দিলেন, এবং সাথে সাথেই ভাইয়ের আচার আচরণ আরো বিগড়ে গেল। এখন ভাইয়ের পুরো শরীর আর হাত সাপ দুটি গিরগিটির মতো রং পাল্টাতে থাকে। এ দেখে বাড়ির সবাই হাউমাউ করে কান্নাকাটিতে জড়িয়ে পড়ে। মামি তো বেহুঁশ। কবিরাজ বুঝতে পারে কি হয়েছে, তখন ভাইকে জিজ্ঞেস করে, তুই কে? ভাই কোনো কথা বলে না, খালি চোখ একবার বড় করে একবার ছোট করে, আর জিহ্বা সাপের মতো বের করে একবার ভেতরে নেয় একবার বাইরে। এভাবেই চলছে। কবিরাজের কথার কোনো উত্তর দেয় না। কবিরাজ রেগে আবার পানি পড়া তার গায়ে নিক্ষেপ করতে থাকে। সাথে সাথে আমার ভাই চিৎকার দেয়। সে বলে, আমাকে ছেড়ে দে, আমি একে নিয়ে যাব। তখন কবিরাজ বলে, তুই কে? ভাই বলে, আমি কালনাগিনী। কবিরাজ বুঝতে পারে কালনাগিনী বলতে কিছু হয় না। যদি কোনো সাপ মানুষের রূপ ধরতে পারে তা হলো জিন, তারা সাপ কিংবা মানুষ রূপ ধারণ করতে পারে। তো কবিরাজ বুঝতে পারে এটা একটা খারাপ জিন। কবিরাজ জিজ্ঞেস করে, এর কাছে কেন এসেছিস? এই ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছিস? তখন আমার ভাইয়ের ভেতর যে জিন আছে সে বলে, আমার থাকার বাসা সে নষ্ট করে দিয়েছে। কবিরাজ বলে, কিভাবে তা বিস্তারিত বল। তখন জিন বলে, আমি ওই পাশের বাঁশঝাড়ের মাটিতে থাকি, ওইখানে আমার বাসা। আর আমার বাসায় ঢোকার পথে প্রস্রাব করে দেয়। আমার গায়ে ওর প্রস্রাব লেগেছে। আমি গরমে ছটপট করেছি, তাই সহ্য করতে না পেরে ওর পেছন থেকে উঠে এসে ওর পায়ে কামড় বসে, কিন্তু কোনো বিষ দিইনি, কারণ আমার কষ্ট ওকে বোঝাবো বলে। এখানে কিছু কথা বলি, তা হলো আমার মামা বাড়ির পেছনে যে বাঁশঝাড়ের কথা বলেছে, এখন তা বিলীনের কথা হলেও ওটা একসময় মানুষের আতঙ্ক ছিল। প্রায় 150 শতক জমি নিয়ে পুরো বাঁশঝাড়। আর আমার ভাই সেই দিন ওই বাঁশঝাড়ের পাশের জমিতে কাজ করছিল। প্রকৃতির ডাকে সাড়া দিতে যায় সেই বাঁশঝাড়ে, এটা জেনেও যে সেখানে দিনের বেলাতেও কেউ যায় না। পরে কবিরাজ সহ সেখানকার সবাই তা বুঝতে পারে কি হয়েছিল বাঁশঝাড়ে। তখন কবিরাজ বলে, ও ছোট মানুষ, ভুল করেছে, ওকে ছেড়ে দে।
ঠিক সেই সময় একটা কুকুর চলে আসে বৃত্তের পাশে, কাল্পনিকভাবে বৃত্তের দাগের ওপরে দাঁড়িয়ে পড়ে। মানুষেরা তাকে সরানোর চেষ্টা করলে কোনোভাবে কুকুরের পায়ের আঁচড়ে বৃত্তের দাগ কেটে যায়। তখনই ভাই দাগের বাইরে চলে আসে। কি এক অবস্থা বলে বোঝানো যাবে না। সবাই দিক বিদিক হারিয়ে ফেলেছে। আমার এক মামি, তার নাম আমি জানি না, কিন্তু তার ছেলেকে চিনি, নাম বাবু। আর মামিকে সবাই বাবুর মা বলেই ডাকে। তেমনি আমিও বলছি। আমার ভাই লিটন কোনো দিকে ছুটতে না পেরে সে বিল্ডিং এ যায় যেখানে সব মেয়েরা ছিল। এমনকি বাবুর মাও ভাইকে দেখে সবাই পালাতে চেষ্টা করলেও বাবুর মা পালাতে পারে না। তখনই ভাই কেন জানি মামির হাত ধরে ফেলে এবং তার বাম হাতের বুড়ো আঙুল কামড়ে ছিঁড়ে নেয়। সাথে সাথে গ্রামের সব পুরুষ মিলে ভাইকে আটকায় এবং বাবুর মাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে কবিরাজ ভাইকে মন্ত্র পড়ে শান্ত করার চেষ্টা করছে। একসময় ভাইকে কবিরাজ বলে, তুই কি করলে চলে যাবি? তখন সেই জিন বলে, আমি চলে যাব, তবে ওকে আমি একটু একটু করে কষ্ট দিয়ে তারপরে যাব, তার আগে না। পরে কবিরাজের সাথে অনেক কথা কাটাকাটি হয় এবং বলে, তোকে আমি বোতল বন্দি করব। ঠিক তখনই জিন বলে, কর, আমি তো আর তোর সামনে নাই, আমি ওই পাশ ছাড়েই আছি আর এখান থেকে ওকে নিয়ন্ত্রণ করছি বলে হেসে ওঠে। শেষমেশ কবিরাজ ওই জিনকে বন্দি করতে না পারলেও আপাতত গা ছাড়া করে। এখন একে ভালো করতে হলে তার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং ওই গ্রামে একটা মসজিদ আছে, তাতে প্রতিদিন ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে আল্লাহর নাম স্মরণ করতে করতে যেতে হবে। প্রায় 2 কিলোমিটার পরে আরেকটা মসজিদ আছে, সেখানে তারপরে বাড়ি আসতে হবে। আর সবসময় পাক পবিত্র থাকতে হবে, উঁচু করে চলাফেরা করতে হবে। এভাবে প্রায় 41 দিন চলতে পারলেই ব্যাস সব শেষ হয়ে যাবে। কিন্তু একা নয়, কেউ সাথে থাকতে হবে। কে থাকবে কেউ রাজি হয় না। তারপর দাদি রাজি হয় এবং সেই মতো প্রতিদিন চলতো এবং সব সমস্যা ঠিক হয়ে যায়। কিন্তু আমার সাথে একদিন ঘটে অসম্ভব একটি ঘটনা। আমরা আমার দাদা বাড়ি চলে আসি, বাবা মা, কিন্তু আমার সাথে একদিন ঘটে অসম্ভব একটি ঘটনা যা আমি সারা জীবনেও ভুলব না। আমরা আমার দাদা বাড়ি চলে আসি, বাবা মা, আমি ঘুমিয়েছিলাম। আমি হঠাৎ বুঝতে পারি আমার পা দিয়ে কিছু একটা আমার পেট, বুক, মাথা বরাবর আসতে চাইছে। সেটার চলা অনুভব করে বুঝতে পারি বা আন্দাজ করতে পারি এটা একটা সাপ হবে। আমি অজান্তেই সেটার উপরে হাত দিয়ে মাথা চিপে ধরি। অজগর সাপ যেমন এক নিমেষেই পেঁচিয়ে ধরে, ঠিক তেমনি আমার হাত পেঁচিয়ে ধরে। চিৎকার দিব, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কোনোভাবে চিৎকার দিতে সক্ষম হই এবং আমার হাতে যা ছিল তা ছুঁড়ে ফেলে দিই। বিছানার পায়ের দিকে কিছু দেখতে পাই না, পরে সেন্সলেস হয়ে যায়। হুশ হবার পরে দেখে আমার বাবা আমার বাম হাতের কেনি আঙ্গুল চিমটি মেরে ধরে আছে, কি যেন পড়ছে। আমার মা বলছে, কিছু হয়নি, স্বপ্ন দেখেছিস, ওইসব কিছু না। ভাবলাম আমি তো কাউকে কিছু বলিনি, তাহলে তারা কিভাবে কি বলছে? যাক, ছোট ছিলাম তাই এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। তারপর আর কিছু হয়নি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা পেয়েছি নাজমুল হক রাসেল ভাইয়ের কাছ থেকে। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ছনাটি গ্রামে। ঘটনাটি উনি পান ওনার এক স্টুডেন্টের গার্ডিয়ানের কাছ থেকে, যার নাম মনির। এই মনির ভাই, উনি এই ঘটনাটি নিজেও যেমন ফেস করেছেন, তার পরিবারও এখনো ফেস করে চলছে। মনির ভাইয়ের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ফুলপুর গ্রামে। ঘটনার সূত্রপাত যখন হয় তখন এই মনির ভাইয়ের বয়স 10-12 বছর। সালটা 1999 সাল হবে বলে উনি অনুমান করেন। তো এই মনির ভাইরা এক ভাই এক বোন। দিন ওনাদের ভালোই যাচ্ছিল। স্কুলে পড়া বাদ দিয়ে যোগ দিয়েছিলেন বাবার সাথে কাজে। ওনাদের বাড়ির বর্ণনাটা কিছুটা দেয়া দরকার। ওনাদের বাড়িটা একটু আলাদা হয়ে আছে জনবসতি থেকে। বাড়ির 3 পাশে জঙ্গল, আরেক পাশ দিয়ে মেইন রাস্তায় ওঠার জন্য সরু পথ। ওনাদের ঘরের ঠিক সোজা পেছনে ছিল একটা ভয়ঙ্কর বাঁশঝাড়। ওনারা পরিবারের সবাই হঠাৎ করে লক্ষ্য করা শুরু করলেন, সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে ওই বাঁশঝাড়ে কতগুলো আগুনের গোলা দৌড়াদৌড়ি করত। ক্রিকেট বলের সাইজের আগুনের গোলাগুলো এভাবে ছোটাছুটি করত।
রাত যখন গভীর হয়ে যেত তখন শুরু হতো তাণ্ডব। যেমন ঘরে ঢিল মারা, বাঁশঝাড়গুলো মনে হচ্ছে ভেঙে চুরে যাচ্ছে। এমন মনে হতো ওই বাঁশগুলো ওনাদের টিনের চালে লেগে চালগুলোই ভেঙে পড়ে যাবে এখন। সকালে উঠে দেখতেন সবকিছু স্বাভাবিক, যেন রাতে কিছুই হয়নি। মনির ভাইয়ের বাবা উনি কবিরাজের কাছে গেলে কবিরাজ জানান একটা অন্য রকমের কথা। সেটা হচ্ছে যে এই মনির ভাইয়ের বাবা গ্রামের রাস্তায় হাঁটার সময় নাকি কয়েকটি পিশাচ শ্রেণীর জিনেদের খাবারে পা দিয়ে সেই খাবার নষ্ট করে ফেলেছিলেন। এরপর থেকেই ওই পিশাচ শ্রেণীর জিনগুলো এই বাড়ির পিছনে লেগেছে। এই কথা শুনে ওনার আব্বা তো কিছুই মনে করতে পারেন না যে কখন, কোন পরিস্থিতিতে, কোন সময়ে, কবে এই কাজটি হলো, উনি তো কিছুই বলতে পারেন না। ওই কবিরাজের কাছ থেকে কিছু পানি পড়া, তেল পড়া এগুলো নিয়ে চলে আসছিলেন। যেহেতু বাঁশঝাড় থেকেই সমস্যা, তাই এই মনির ভাইয়ের বাবা সিদ্ধান্ত নিলেন যে বাঁশঝাড়টা কেটে ফেলা হবে। সেই সিদ্ধান্তের পর একটি ঘটনা ঘটে। মনির ভাইয়ের আব্বু যখন পরামর্শ করেছেন যে বাঁশঝাড়টা কাটা হবে, সিদ্ধান্ত নেওয়া হলো, এরপর ওনাদের এক প্রবাসী আত্মীয় স্বপ্নে দেখেন যে কিছু অবয়ব তাকে বলছে যে এই বাঁশঝাড় যেন না কাটা হয়, কাটলে বড় ক্ষতি হবে। এই প্রবাসী আত্মীয় স্বপ্নের কথা ওনাদেরকে সরাসরি না জানিয়ে জানিয়েছেন ওনাদের থেকে অনেক দূরে থাকেন এক ভাবির কাছে। তখন তো সবার কাছে মোবাইল ফোন ছিল না, উনি হয়তোবা ল্যান্ড ফোনে ফোন করে জানিয়েছিলেন। এখন ওই ভাবি তো ওনাদেরকে এই বিষয়টা টাইমলি জানাতে পারেননি, হয়তোবা তারও ব্যস্ততা ছিল, আজ যাব কাল যাব জানানোর জন্য। এই করতে করতে এদিকে হয় কি, সিদ্ধান্ত অনুযায়ী বাঁশঝাড় ওনারা কেটেও ফেলেছেন। বাকি রাখা হয় অনলি 4টা বাঁশ। এই বাঁশঝাড় কাটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যিনি পালন করেছিলেন তিনি হচ্ছেন এই মনির ভাই নিজেই। 4টা বাঁশ কি মনে করে রেখে দিয়েছিলেন, চিন্তা করেন থাক এই বাঁশগুলো। এদিকে বাঁশ কাটার পর থেকেই ওনাদের ঘরের সবাই বেশ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণ অবশ্য ওই সময়ের মতো ওনারা সেভাবে বুঝতে পারেন নাই, একদম গুরুতর অসুস্থ বিষয়টা এরকমও না। তো এই বাঁশঝাড় কাটার 2-3 দিন পর পাশের বাড়ির এক চাচি এসে বলে ওই বাঁশঝাড়ে যে বাকি 4টা বাঁশ রয়েছে এই বাঁশগুলো নাকি তার লাগবে। ওনারা অনুমতি দিয়ে দিলেন। ওই চাচি নিজ হাতে ওই বাঁশগুলো কাটলো, বাঁশগুলো নিয়েও গেল। বাঁশ কাটার পর সন্ধ্যা থেকে তার উঠলো প্রচন্ড জ্বর। তার থেকে ভয়ঙ্কর একটা ঘটনাও ঘটে গেল ওই বাড়িতে। ওই চাচির একটা বড় ষাঁড় গরু ছিল। ওই ষাঁড়টা বেশ শক্তিশালী ছিল, বেশ সুঠামদেহী ছিল। ওটাকে উনি বিক্রি করে বেশ মোটা অঙ্কের টাকা আয় করবেন ওই চিন্তা করেই ষাঁড়টা উনি লালন পালন করছিলেন। বিক্রির উপযোগীও হয়ে গিয়েছিল, মানে হাটে তোলার উপযোগী হয়ে গিয়েছিল। ওই ষাঁড়টাকে উনি খুব পছন্দ করতেন, ভালোবাসতেন, নিজের হাতে গোসল করিয়ে দিতেন, খাবার খাওয়াতেন। ওই ষাঁড়টাকে একটা জায়গায় বেঁধে, একটা চারি থাকে যার মধ্যে খাবার দেওয়া হয় আর কি, মাটির হয়ে থাকে এই জিনিসটা, তো ওই চারিতে উনি খাবার দিতেন। অধিকাংশ সময় বেঁধেই রাখতেন আর কি, খুব যত্নআত্তি করতেন। তো উনি ওই চারিতে খাবার খাওয়াচ্ছিলেন, খাবার দিয়ে উনি কিছু জরুরি কাজ করার জন্য একটু দূরে সরে গিয়েছেন, যেটা সবসময় করেন আর কি। কিছুক্ষণ পর এসে দেখেন ওই গরুটা অর্থাৎ ওই ষাঁড়টা মরে পড়ে আছে। হঠাৎ করে সুস্থ স্বাভাবিক একটা ষাঁড় গরু কিভাবে মারা গেল? তার আগে কোনো অসুস্থতা ছিল না, কয়েক মিনিট আগে অসুস্থতা ছিল না, এখন হঠাৎ করে মারা গেল, এটা কিভাবে সম্ভব? মনির ভাইয়ের পরিবার যখন এই কথাটা শুনলেন তখন ওনারা তো বুঝতে পেরেছেন ঘটনাটা কে ঘটিয়েছে। এদিকে ওনাদের ঘরে ওনার আব্বা আম্মা দুজনই অসুস্থ, তবে ওনার যে ছোট বোন ছিল সে আবার একটু কম অসুস্থ হতো। তবে সবচেয়ে বেশি জটিলতা দেখা দিল মনির ভাইয়ের আম্মার সাথে। তার অবস্থা সবসময় খারাপ হয়ে যেত। বাঁশঝাড় কাটার পর থেকে হঠাৎ করে ওনার খিঁচুনি উঠতো, মানুষ স্ট্রোক করলে যেরকম অবস্থা হয়ে যায় অনেকটা ওইরকম হতো, চোখ লাল টকটকে হয়ে যেত। এর থেকেও আর একটা জটিল সমস্যা শুরু হয়, সেটা হচ্ছে ওনার আম্মার মাথায় জট বাঁধা শুরু করে। একবার জট কাটলে আর একবার আর এক রকম ভাবে জট উঠত। ওনার আম্মার মাথায় নাকি 3 ধরনের জট হয়।
এই ধরনের জটগুলোর নাকি ভিন্ন ভিন্ন নাম রয়েছে, শিবের জট, তারপরে এরকম ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এটা অবশ্য অন্য নাম কি নাম অন্য দুটা সেটা অবশ্য উনি বলতে পারেন নাই। এই সমস্যা শুরু হওয়ার পর বিভিন্ন জায়গায় ওনার আম্মাকে নিয়ে যাওয়া হয়, দেখানো হয়, অনেক মানে হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। হুজুররা দেখেন, কবিরাজ দেখেন, দেখার পর তারা তাদের মতো করে ঝাড়ফুঁক করে দেন, তদবির দেন, কয়েকদিন ভালো থাকে, আবার আগের মতো শুরু হয়ে যায় সবকিছু। এইসব ঘটনার মধ্যে আবার শুরু হয় নতুন একটা ঘটনা। ওনার বোনের বিয়ে নিয়ে কথা হচ্ছে, ভালো পাত্রও পেয়ে যান সেই অনুযায়ী। তো বিয়ের তারিখও ঠিক হয়। বোনের যেদিন বিয়ের আর অল্প কিছুদিন বাকি, কোথা থেকে যেন একটা মেয়ে আসছে ওনাদের বাড়িতে বেড়াতে। সে পরিচয় দেয় সে তার বোনের বান্ধবী। এখন বিয়ের কিন্তু তখনও 4-5 দিন বাকি। এত আগে কেউ আসবে এটা তো ওনারা চিন্তা করেন নাই। বোনারা তো সেভাবে কাউকে দাওয়াতও দেন নাই। এখন একজন চলে আসছে, মান সম্মানের দিকে লক্ষ্য করে ওনারা আসলে কিছু একটা বলেন নাই। আর এই যে বান্ধবী, এই বান্ধবীকে ওনার বোন তো চিনতেন, ওনার বড় বোনের বিয়ে আর কি। যদিও বা ঘটনার মধ্যে আমরা একবার ছোট বোন বলে ফেলেছি, মূলত তার বড় বোন। তো এখন এই মেয়েটাকে ওনার বোন আসলে ওভাবে চিনতেও পারছেন না, একটু চেনেন আবার চেনেন না, চেনা চেনা লাগে। এখন তাকে তো দাওয়াত দেওয়া হয় নাই, তবে একটা পর্যায়ে এসে ওনার বড় বোন বুঝতে পারেন যে হ্যাঁ এই মেয়েটাকে উনি চিনছেন, একটা সময় তার সাথে পরিচয় হয়েছিল, যদিও বা অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। ওই মেয়েটা বলে যে হঠাৎ করে শুনলাম যে তোর বিয়ে, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, চিন্তা করলাম যে আমার তো কাজকর্ম নাই, এই মুহূর্তে ফ্রি আছি, চলে আসি। এদিকে ওনার বাড়িতে তো বিভিন্ন ধরনের সমস্যা চলছিল। আর মনির ভাইয়ের বোন যখন চিন্তা করলেন যে যাক একজন লোক তো পাওয়া গেল, বিয়ের সময় তো বেশ কিছু কাজেও তো মানুষের দরকার হয়, মেয়েটা থাক এই কয়েকদিন, কাজে লাগবে। এই মেয়েটা আসার পর থেকে মনির ভাইয়ের বোনের সাথে এমন ভাব জমানোর চেষ্টা করেছে, মনির ভাইয়ের বোনও এই মেয়ের কথায় তার সাথেও আন্তরিকতা আসলে সৃষ্টি করে ফেলেছেন। মনির ভাইয়ের বোন রাতের বেলা ঘুমানোর সময় এই মেয়েটা তার সাথেই ঘুমাতো। এইভাবেই চলছে কয়েকটা দিন। তো বিয়ের পরপরই, অর্থাৎ বিয়ের পরপর বলতে যেদিন বিয়ে হয়ে গেছে ওই দিন তো মনির ভাইয়ের বোন সে শ্বশুরবাড়ি চলে গেছে। ওই দিনই ওই মেয়েটা কাউকে কিছু না বলে চলে যায়। এমন ঘটনা ঘটার পর মনির ভাই, ওনার আব্বা আম্মা, ওনারা চিন্তা করেছেন যে বিয়ের বাড়িতে তো আসলে অনেক লোকজন থাকে, অনেক আত্মীয় স্বজন থাকে, তাকে তো আসলে অনেকেই চেনে না, হয়তোবা লজ্জা শরমে চলে গেছে, যাওয়ার সময় কাউকে বলে যেতে পারে নাই। এটা নিয়ে আসলে ওনারা ওরকম কোনো চিন্তা ভাবনা করেন নাই ওইভাবে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে মনির ভাইয়ের বোন উনি যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে চলে যাবেন, ওই অবস্থাতেও ওই মেয়েটার খোঁজ করেছিলেন, ওই মেয়েটাকে পাওয়া যায়নি। আজব ব্যাপার, উনি নিজেও অবাক হন যে মেয়েটা 4-5 দিন থাকলো আমার সাথে, কত কথা বললাম, এখন আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি বিয়ের পর, মেয়েটা নাই। যাই হোক, উনি ওইভাবে আর এটা নিয়ে চিন্তা ভাবনা করার সময় পান নাই। বাপের বাড়ি ছেড়ে উনি শ্বশুর বাড়ি চলে যাচ্ছেন, মন টন তো খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য এটা নিয়ে আসলে অত কথা বলা, অত চিন্তা ভাবনা করার মতো মানসিকতা তার ওই সময়ের প্রেক্ষাপটে ছিল না। উনি তো শ্বশুর বাড়ি চলে গেছেন। কয়েকদিনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর কিছু ঘটনা। কয়েকদিনের মধ্যেই ঘটনা শুরু হয় ওনার বোনের সাথে। তার আচরণ উল্টোপাল্টা হয়ে যায়, পাগলের মতো আচরণ শুরু হয়ে যায়, স্বামীর সাথে আচরণ খারাপ হয়ে যায়। একদম সুস্থ স্বাভাবিক মেয়েটা কয়েকদিনের মধ্যেই এরকম আচরণ শুরু করে দেয়। বোনের হাজবেন্ড তিনি এই মনির ভাইয়ের বোনকে মনির ভাইদের বাড়িতে পাঠিয়ে দেন এই অবস্থার কারণে, কারণ কোনোভাবেই তাকে রাখা যাচ্ছে না ওখানে। এই ঘটনার পর ওনারা চিন্তা করেছেন যে ওই যে বাঁশ কাটা হয়েছে, তারপরে আগে থেকে কিছু সমস্যা তো চলছে, হয়তোবা এই কারণেই এই সমস্যার সূত্রপাত হয়েছে। তারপরও ওনারা এই সমস্যার সমাধানের জন্য ভালো একজন কবিরাজের কাছে গিয়েছেন। কবিরাজ যেটা শোনান, এটা শুনে তো ওনারা একদম তাজ্জব হয়ে যান।
কবিরাজ বলেন যে মনির ভাইয়ের বোনের সাথে যে ঘটনা ঘটছে এটা ওই জিনেদের কাজ না, অন্য আর একটা ঘটনা ঘটেছে, আর এটা ঘটানো হয়েছে। কবিরাজ জানান যে এই মেয়েটাকে ভয়ঙ্কর রকমের কালো জাদু করা হয়েছে। কবিরাজ বলেন যে এই মেয়ের বিয়ের কয়েকদিন আগে একটা মেয়ে আসছিল না, এই মেয়ে মূলত একটা গুপ্তচর ছিল। এই মেয়ে কিছু জিনিস সংগ্রহ করে নিয়ে যায়। যখন মনির ভাইয়ের বোন রাত্রে ঘুমিয়েছে ওই মেয়ের সাথে, তখন ওই সময়টাতে ওই মেয়ে মনির ভাইয়ের বোনের মাথার চুলের কিছু অংশ কেটে নিয়েছে, তার নখের কিছু অংশ কেটে নিয়েছে, তার ব্যবহৃত কিছু কাপড় সংগ্রহ করেছে। তার থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে বিয়ের দিন এই মনির ভাইয়ের বোনকে যেখানে গোসল করানো হয়েছিল ওই জায়গার কাদামাটি সে একটি কৌটার মধ্যে সংগ্রহ করে নিয়েছিল। আর এই জিনিসগুলো নিয়ে মনির ভাইয়ের খালাতো ভাইকে দিয়েছে। মূলত এই খালাতো ভাই মনির ভাইয়ের বোনের উপর ক্ষিপ্ত হয়ে কমলাকান্দা বা কলমাকান্দা বলে, এটা হয়তোবা ওই নেত্রকোনার ওই দিকের কোন একটা জায়গা আর কি। তো এইখানে বসবাসকারী গারো উপজাতিদের কোনো এক তান্ত্রিককে দিয়ে ভয়ঙ্কর কালো জাদু করানো হয়েছে। তো ওই হুজুর জানান যে এই কালো জাদু কাটানো এই মুহূর্তে সম্ভব নয়, এটা দীর্ঘ সময় লাগবে, তবে তাতে আসলে এই মেয়ের ক্ষতি আরো বেড়ে যাবে। যারা কালো জাদু করেছে তাদেরকে দিয়েই এই সমস্যার সমাধান করতে হবে, এরা এই জাদুর উপকরণ নষ্ট করে দিলে ঠিক হয়ে যাবে। এখন কি আর করা, সেখানে যেতে হবে। যেহেতু ওই জায়গার কথাটা জানিয়ে দিয়েছেন ওই কবিরাজ পুঙ্খানুপুঙ্খভাবে, তখন ওনারা সেখানে যাওয়ার প্রস্তুতি নেন। যখন প্রস্তুতি নিয়েছেন তখন এই কাজের দায়িত্ব এসে পড়ে মনির ভাইয়ের উপরে। উনি নেত্রকোনার সেই কলমাকান্দাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, সেখানে জানো তো ওই উপজাতির নেতৃস্থানীয় ব্যক্তি যিনি, তার সাথে কথা বলেন। তার সাথে কথা বলার পর উনি বলেন যে হ্যাঁ, এরকম একটা ঘটনা তো ঘটছে, আমরা জানি, তবে তুমি তো বাবা আসতে দেরি করে ফেলেছ। ওই জিনিসগুলো যেগুলো দিয়ে জাদু করা হয়েছে এগুলো তো এই কয়েকদিনে নষ্ট হয়ে গেছে। আর এই জিনিসগুলো এত দ্রুত নষ্ট হয়, এটা এমন একটা জাদু খুবই দ্রুত নষ্ট হয়ে যায়। চুল সহজে নষ্ট হয় না মাটির নিচে থাকলেও, কিন্তু এই জাদু করার পর এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর এই জিনিসটার সাথে সাথে যেই মেয়ের উপর জাদু করা হয়েছে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে ভেতরের যে অর্গানগুলো, সেগুলো নষ্ট হতে থাকে। এই জাদু এখন ঠিক করা তো সম্ভব হবে না। হ্যাঁ, করতে পারবো, তবে পরিপূর্ণভাবে এটা কখনোই ঠিক হবে না। সারা জীবন এটা বয়ে বেড়াতে হবে। একটা জিনিস হতে পারে, সে হয়তোবা মারা যাবে না, তবে তার সমস্যা কিন্তু থেকেই যাবে। কি আর করা, মনির ভাই এতেই রাজি হন, অন্তত বোনটা বাঁচুক। এরপর ওই গারো উপজাতির যিনি নেতা ছিলেন উনি একজন তান্ত্রিককে বলেন যে তুমি এই জিনিসটা তো করছিলা, এটা সলভ করে দাও, অর্থাৎ সমাধান করে দাও। উনি নেতার কথা শুনে বলেন যে ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। এদিকে মনির ভাই উনি তো আসছেন বাড়িতে আসার পর ওই খালাতো ভাইকে মারার জন্য বড় একটা ধালো দা নিয়ে উনি রওনা দিয়েছেন। এখন ওই খালাতো ভাইকে যদি উনি মেরে ফেলেন তাহলে তো অনেক ধরনের মামলা মোকদ্দমা, এই ঝামেলায় পড়তে হবে। এমনিতে পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা চলছে, কিন্তু ওনার এত রাগ হয়েছে যে আমার বোনের এত বড় ক্ষতি সে কেন করলো, তার সাথে কি এমন শত্রুতা যে এমন ক্ষতিটা করলো, এভাবে নোংরা ভাবে কালো জাদু করলো। শেষ পর্যন্ত দা নিয়ে তার কোনো ক্ষয়ক্ষতি করতে পারেননি, কারণ হচ্ছে এই মনির ভাইয়ের মা বাবা বাধা দিয়েছিলেন। কেননা এই যে তার খালাতো ভাই কাজটা করলো, এটার তো আসলে কোনো প্রমাণ নাই, সেই করেছে। কবিরাজের কথাই তো কাউকে এভাবে দোষী সাব্যস্ত করা যায় না। আর ওই মেয়েটার খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, সে কোথায় চলে গেছে, যেই মেয়েটা এসে এই কাজটি করেছিল, হয়তোবা তাকে অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়েছে।
বিভিন্ন দিক চিন্তা করে শেষ পর্যন্ত এটা নিয়ে আর মনির ভাই আগান নাই, কারণ এখন কোনো মামলা মোকদ্দমায় ফেসে গেলে এমনিতেই পরিবারে বিভিন্ন ঝামেলা চলছে, আরও ঝামেলা সামনে উদ্ভব হবে। আল্লাহর উপর বিচার দিয়ে পরবর্তীতে উনি ওনার রাগকে নিয়ন্ত্রণ করেন। এই যে মনির ভাইয়ের যেই বোন, তার যে বিয়ে হয়েছিল, ওখান থেকে ছাড়াছাড়ি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। এরপর কিছুটা আস্তে আস্তে স্বাভাবিক হন, যেহেতু ওই যে জাদুটা কেটে দেওয়া হয়েছিল। বেশ কিছুদিন পর আবার আর একটা জায়গায় তাকে বিয়ে দেওয়া হয়, আল্লাহর রহমতে সেখানে তার 2টো সন্তান হয়। তবে ওই যে জাদুটা করা হয়েছিল ওইটার প্রভাব কিন্তু পুরোপুরি কাটেনি। এখনো ওই প্রভাবে তার মধ্যে অনেক ধরনের সমস্যাই দেখা যায়, তবে ওই পাগলামি ভাব বা এরকম কিছু এইটা এতটা নাই, শারীরিকভাবে যে অসুস্থতাগুলো থাকে। তবে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে দ্বিতীয় বিয়ের পর মনির ভাইয়ের বোনের সাথে সমস্যা বেশি না হয়ে শুরু হলো তার স্বামীর সাথে। তার স্বামী অস্বাভাবিক আচরণ করা শুরু করলো। এটা কেন হলো? জাদু তো হয়েছিল তার বোনের সাথে। পরে জানা গেল আর একটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে তার বোনের হাজবেন্ডকে এই হাজবেন্ডের যিনি বড় ভাই, অর্থাৎ তার বোনের হাজবেন্ডের বড় ভাই, এই বড় ভাইয়ের বউ আবার জাদু করেছে সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। এই কারণেই মূলত তার বোনের হাজবেন্ডের মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু হয়ে গেছে। প্রিয় লিসেনার্স, দেখুন কি একটা ভয়ঙ্কর ব্যাপার। প্রথমে মনির ভাইয়ের বোনকে জাদু করলো তার খালাতো ভাই, প্রথম সংসার ধ্বংস হয়ে গেল। আবার দ্বিতীয় বিয়ে হলো, সেখানে স্বাভাবিকভাবেই সবকিছু চলছিল, 2টো সন্তানও হলো আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এরপরে জাদু করলো কে? তার হাজবেন্ডেরই বড় ভাইয়ের বউ। তাকে মেরে ফেললে সব সম্পত্তি তাদের হাতে চলে আসবে। তো এই যেই সমস্যাটা, এই সমস্যাটা এখনো চলমান রয়েছে। এখনো ওই বাঁশঝাড়ের পিশাচগুলো লেগে আছে। মাঝে মাঝেই এই মনির ভাইয়ের চোখ নাকি খুব ভয়ঙ্কর রকম লাল হয়ে যায়। তার শরীরেও বিভিন্ন ধরনের উপসর্গ এখন দেখা যায়। এখনো তার মাকে সুস্থ করার জন্য চেষ্টা করেই যাচ্ছেন। উনি বর্তমানে ময়মনসিংহের ভালুকাতে একটি গার্মেন্টসে কর্মরত রয়েছেন এই মনির ভাই। এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালোর জ্বালায় আছেন। আমার নাম রিপন, আমি লালমিয়ার থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করছেন, তার নাম হলো ফাহিম। আর ফাহিমের বাড়ি হচ্ছে কুড়িগ্রামে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো এটা আসলে ফাহিমের নিজস্ব কোনো ঘটনা নয়, এই ঘটনাটা ঘটেছিল তার এক খালাতো বোনের সাথে। তো সেই ঘটনাটা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব। তো ঘটনার সময়কাল ছিল আজ থেকে 10 বছর আগে, 2016 সালে। সেই সময় ফাহিম এবং তার পরিবার তার মামার বাসাতে বিয়ের দাওয়াতের জন্য চলে যায়। তো ফাহিমের বয়স তখন ছিল 8 থেকে 10 বছর, যদিও বা তার এখন বয়স হচ্ছে প্রায় 18-19 বছর। তো ফাহিম এবং তার বাবা মার সাথে তার মামার বাসাতে চলে যায় বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। তো সে অনেক খুশি যে তার বোনের বিয়ে হচ্ছে, আর বিয়ে বাড়ি মানেই তো অনেক আনন্দ, অনেক কিছু। তো ভাই ফাহিম তার নানু বাসা যাওয়ার পর, মামার বাসা যাওয়ার পর সেখানে সব কিছুই স্বাভাবিক ছিল, বিয়ের আয়োজন সব কিছুই স্বাভাবিক ছিল, সুন্দরভাবে চলছিল। তারা হলো সাউন্ড বক্স নিয়ে এসে গান বাজনাও করতেছিল। কিন্তু একটা সময় যখন ওই ছেলেপক্ষ বাসায় চলে আসে, তখন যেটা দেখা যায় যে ফাহিমের খালাতো বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা তো খুবই শকিং নিউজ হয়ে যায় যে কনেকে পাওয়া যাচ্ছে না। তো এক পর্যায়ে বাড়ির আশেপাশে যারা আছেন তারা বলা বলি শুরু করেন যে হয়তোবা অন্য কারোর সাথে মেয়েটার হয়তো রিলেশন ছিল বা সম্পর্ক ছিল, হয়তো এখন সুযোগ বুঝেই পালিয়ে গিয়েছে। তো এরকম করে বলার পর এখানে আসলে একে তো হলো বিয়েটা হচ্ছে না। ফাহিমের মামা এবং মামি দুজনেই অনেক আপসেট। সেই সাথে পাড়া প্রতিবেশী যখন বলতেছে যে
কোনো কোনো ছেলের সাথে সম্পর্ক করা হয়তো এই কারণে পালিয়েছে। তো এটা শুনে তারা আসলে প্রচন্ড পরিমাণে মর্মাহত হয়, মানে খুবই দুঃখ কষ্ট পায়। তো তারাও একসময় বিশ্বাস করে নিয়েছিল যে হয়তোবা সত্যি সত্যি তাদের মেয়ে হয়তোবা তাদের পছন্দের ছেলেকে বিয়ে করতে চাচ্ছে না, যার কারণে হয়তোবা পালিয়ে গিয়েছে। তো রাসেল ভাই এটাতে আসলে মন খারাপ হয়ে যায়। ফাহিম এবং তার মামা মামি সহ যত আত্মীয় স্বজন এসেছিল সবারই খুবই খারাপ লাগে যে এরকম একটা ঘটনা ঘটবে, কেউ আসলে কল্পনাও করেনি। তো রাসেল ভাই এরকম করে চলে যায়। সেদিন আসলে বিয়েটা ভেঙে যাওয়ার কারণে সবাই যার যার মতো করে চলে যায়। তো দেখা যায় যে ফাহিম এবং তার মা সেখানে তার নানুর বাসায় স্টে করে বলতে থাকে। তো দেখা যায় যে ফাহিমের বাবা চলে যায় তার বাসায়। দেখা যায় যে পরিবারের আত্মীয় স্বজন সমস্ত আত্মীয় স্বজনরাই চলে গিয়েছে, শুধু ফাহিম এবং ফাহিমের মা হলো তার নানুর বাসাতেই রয়েছে। তো এখানে আসলে ফাহিমের মা কয়েকদিন ধরে থাকবেন এই চিন্তা ভাবনা করে আসলে দেখা যায় তিনি সেখানে ছিলেন। তো সেই সুবাদে ফাহিমও যেহেতু ছোট ছিল, তো তার মার সাথেই তিনিও থাকেন। তো রাসেল ভাই 3 দিন পর, ওই বিয়ে ভেঙে যাওয়ার 3 দিন পর হঠাৎ করে ওই বিয়ের সাজেই ফিরে আসেন ফাহিমের ওই আপু। তো এটা দেখে তো পরিবারের লোকজন প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যান যে এই একই রকম বিয়ের সাজেই তাদের মেয়ে ফিরে এসেছে পরিবারে। তো একদিকে যদিও তাদের এটা একটা ভালো লাগার বিষয় যে সে ফিরে এসেছে, অন্যদিকে যখনই সে ফিরে এসেছে তখনই একটা জিনিস পরিবারের মধ্যে দেখা যায় যে বিশেষ করে মামা তাকে যে মারবে না কি করবে, মানে কোনো কিছুই তিনি করতে পারতেছেন না। রাসেল ভাই এখানে যখন ওই ফাহিমের খালাতো বোনকে জিজ্ঞেস করা হয়, আমরা আসলে এখানে ছদ্মনাম হিসেবে ফাতেমা ইউজ করতে পারি, যে ওই ফাহিমের বোনের নাম হচ্ছে ফাতেমা। তো যখন ফাতেমাকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার তুই এরকমটা কাজ করতে পারলি, মানে একটা ছেলের সাথে পালিয়ে গেলে যেরকম আচরণ করা দরকার হয় সেরকম আচরণ করতেছে। তো এই কথাগুলো শুনে ফাতেমা তো পুরো যেন আকাশ থেকে ভেঙে পড়ে, যে কি বলে, আমি তো কোনো ছেলের সাথে পালিয়ে যাইনি। তো যখন জিজ্ঞেস করে যে তাহলে তুই কোথায় গিয়েছিলি, 3 দিন তুই কোথায় ছিলি, এটা শুনে তো ফাতেমা অনেক অবাক হয়ে যায়। 3 দিন? আমি তো 3 দিন কেন, আমি তো 3 দিনের জন্য কোথাও যাইনি। আমি তো গত রাত্রেই এক জায়গায় গিয়েছিলাম, এখন সকালে ফিরে এসেছি, তাহলে আমি 3 দিন আবার কোথায় থাকলাম? মানে দুই পক্ষের কথা আসলে মিল খাচ্ছিল না। একদিকে ফাহিমের মামা মামি ক্লেম করতেছে যে তাদের মেয়ে 3 দিন ধরে বাসায় নেই, সে হয়তো কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। অপরদিকে তাদের মেয়ে বলতেছে যে না, আমি তো 3 দিনের জন্য কোথাও যাইনি, আমি তো রাতেই গিয়েছিলাম, কিন্তু যখন আমার জ্ঞান ফেরে, যখন হলো ওই ফাতেমার জ্ঞান ফিরে, সে তো দেখে যে একটা সে জঙ্গলের মধ্যে পড়ে আছে এবং ভোর হওয়ার সঙ্গে সেই চলে এসেছে। তো রাসেল ভাই এখানে আসলে দুই পক্ষের কথা খুবই গরমিল হচ্ছিল এবং দুজনের কথা শুনে খুবই অবাক হচ্ছিল। তো এক পর্যায়ে ফাতেমার দাদা দাদি জিনিসটা আসলে সলভ করার জন্য যখন ফাতেমাকে বসে একান্তভাবে জিজ্ঞেস করে যে বলতো কি হয়েছে, তুই এইভাবে হঠাৎ করে পালিয়ে গেলি কেন? তো ফাতেমা যেটা বলে রাসেল ভাই সেটা শোনার জন্য আসলে কেউ প্রস্তুত ছিল না। তো ফাতেমা বলে যে সে যখন বউ হিসেবে সাজতেছিল তার রুমে, তো সে সময় তার বান্ধবীরা যখন তাকে একা রেখে রুম থেকে চলে যায়, সে অনুভব করে তার রুমে তো কেউ একজন তাকে দেখতেছে। তো যখন সে আশেপাশে তাকায়, ফাতেমা যখন আশেপাশে তাকায় তখন সে কাউকে দেখতে পায় না। তো প্রথমত সে ভাবে যে এটা হয়তো তার মনের ভুল, কিন্তু পরক্ষণে সে অনুভব করে তার ঘাড়ের ওপর কেউ একজন নিঃশ্বাস ফেলতেছে, একদম মানুষের মতো করে। কেউ যদি পিছনে থেকে নিঃশ্বাস ফেলে ঘাড়ের ওপর, যেরকম একটা মানুষের নিঃশ্বাসের শব্দ প্লাস একটা গরম গরম একটা ভাব, ওরকম সে পাচ্ছিল এবং সে বেশ চমকে ওঠে। এবং যখনই সে পিছনে তাকায় তখনই সে দেখতে পায় খুবই একটা সুন্দর একটা ছেলে তার পিছনে দাঁড়িয়ে আছে। তো সে ছেলেটা থেকে
প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় যে তার রুমে একটা ছেলে কি হবে, এই রুমে তো কোনো ছেলে আসার কথা না, আর সেই ছেলেটাকে তো সে দেখে দেখে চিনেও না। তো যখন সে ফাতেমা জিজ্ঞেস করে যে আপনি কে আর আপনি এখানে এসেছেন কি হবে, সেই ছেলেটা কোনো কিছুই বলে না। তো যখন ফাতেমা আবার জিজ্ঞেস করে যে আপনি এখান থেকে চলে যান, নাহলে কিন্তু আমি চিল্লাবো, আর আপনি কি হঠাৎ পারমিশন ছাড়া রুমে প্রবেশ করেছেন, রাসেল ভাই তখনই সেই ছেলেটা বলে যে তার নাম হচ্ছে আরিফ এবং সে ফাতেমাকে অনেক পছন্দ করে। কিন্তু আরিফ ফাতেমা বুঝতে পারে না যে তাকে পছন্দ করে মানে সে তো আজকেই ছেলেটাকে প্রথম দেখতেছে, আর এর আগে কি তাদের কখনো দেখা হয়েছিল। যখন এটা ফাতেমা জিজ্ঞেস করে তখন সেই ছেলেটা বলে যে আমি আসলে কোনো মানুষ না। তো এটা শুনে তো ফাতেমা একটু ভয় পায় যে কি বলে, এই ছেলে কি বলে যে মানুষ নয়। তো যখন বলে তাহলে আপনি কি, তো বলে যে আমি এক জিন। তো এটা শুনে তো ফাতেমা প্রচন্ড পরিমাণে অবাক হয় যে জলজন্ত একটা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে আর সে বলতেছে সে নাকি জিন। তো এই অবাক হতে হতে সেই আরিফ নামে যে ছেলেটা সেটা ধীরে ধীরে তার রূপ বদলাতে শুরু করে। এবং রাসেল ভাই যখনই তার রূপ বদলায় সে দেখে যে ওর ফেসটা একই রকম ওর রয়েছে, কিন্তু তার শরীরের পোশাক আশাক এখন অস্বাভাবিকভাবেই মনে হয় যে কোনো রাজকীয় পোশাক সেই জিনটার শরীরে চলে এসেছে। এবং সেই সাথে তার পা দুটো এখন দেখা যাচ্ছে না, পা দুটোর জায়গায় সে অনুভব করতেছে সেখান থেকে একটা সাদা রঙের একটা গ্লো তৈরি হচ্ছে, সাদা রঙের ধোঁয়া তৈরি হচ্ছে। এই ধোঁয়া তৈরি হওয়ার কারণে সেই আরিফ নামের ছেলেটার পা একদমই দেখা যাচ্ছে না এবং তার শরীরে রাজকীয় পোশাক, রাজারা যেরকম পোশাক পরে, বিশেষ করে রাজপুত্ররা যেরকম পোশাক পরে সেই ধরনের পোশাক। তো হঠাৎ এরকম আকস্মিক করে এরকম রূপ বদল করার কারণে আরিফা ভয় পেয়ে যায় এবং এটা দেখে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো এরপর আরিফার ফাতেমার যখন জ্ঞান ফিরে, দুঃখিত এখানে আমি আসলে আরিফ এবং ফাতেমার নামগুলো একটু গোলমাল করে ফেলেছি, যেহেতু ছদ্মনাম আসলে ব্যবহার করতেছি। তো আমি ঘটনায় চলে যাই। তো এখানে ফাতেমা যখন দেখে যে ও যখন চোখ মানে ও যখন জ্ঞান ফিরে, ও যখন চোখ মেলে তাকায়, ও দেখতে পায় ও আসলে কোনো ওর বাসাতে নেই। ও এমন একটা জায়গায় চতুর্দিকে রাজকীয় একটা মহলের মতো, চতুর্দিকে যতদূর সে চোখ দেয় মনে হচ্ছে যে এটা কোনো একটা সে রাজমহলে আছে। এবং সে বেশ অবাক হয়ে যায় যে এরকম রাজমহল সে জীবনেও দেখেনি। এমনকি সে কখনো স্বপ্নেও এরকম রাজমহল দেখেনি। দেখে যে পুরো বাড়িতে মানুষজন যার যার মতো করে কাজ করতেছে, বিশেষ করে অনেকগুলো দাসী, তারা কেউ হলো সেই বাসাটাকে পরিষ্কার করতেছে, কেউ রান্না বান্না করার জন্য সরঞ্জাম আয়োজন করতেছে। তো এরকম দেখে সে বেশ অবাক হয়ে যায় এবং কাকে জিজ্ঞেস করবে যে সে কোথায় এসেছে, এরকম আসলে সে কাউকে পাচ্ছিল না। তো একটা সময় যখন কিছুক্ষণ পর সে একটা সময় দেখে যে উপরে ওই রাজমহলের উপরে সেই ছেলেটাকে দেখে, যেটা আসলে ওই তার রুমের ভিতরে দেখেছিল, সেই ছেলেটা দেখে যে উপরে কার সাথে যেন কথা বলতেছে। এবং যখনই ফাতেমার সাথে ওই আরিফের চোখাচোখি হয় তখন আরিফ ধীরে পায়ে নেমে এসে, একদম মানুষের মতো করে ধীরে পায়ে নেমে আসে এবং তার সামনে এসে বলে যে, আরিফ বলে যে কেমন লাগতেছে আমার এই রাজমহলটা, এটা শুধু তোমার জন্য। তো এখানে ফাতেমা এটা শুনে প্রচন্ড পরিমাণ অবাক হয়ে যায় যে কি হচ্ছে এগুলো তার সাথে। তো রাসেল ভাই এখানে সে প্রায় কতক্ষণ ধরে ছিল সে নিজেও জানে না। তো কোনোভাবে ভাবতে পারতেছে না যে সে এখানে কিভাবে এলো। যখন এই কথাগুলো বারবার কোশ্চেন করতে থাকে আরিফের কাছ থেকে, তো আরিফ একটা সময় বিরক্ত হয় এবং বলে যে আমি বলেছি না যে তোমাকে আমি ভালোবাসি, আর তোমাকে আমি আমার মহলে নিয়ে এসেছি, আর এখান থেকে আমি তোমাকে কখনোই যেতে দেবো না। এটা শুনে যেন ফাতেমা আকাশ থেকে পড়ে যায়। সে বলে যে এটা কিভাবে সম্ভব, আপনি একটা জিন, আমি মানুষ, আর জিন আর মানুষের কখনোই বিয়ে হতে পারে না। কিন্তু সেই জিনটা বলে যে না, আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই তোমাকে দেখে আসতেছি, তোমাকে দেখে দেখে আমি অনেক পছন্দ করেছি।
যেহেতু তোমারও এখন বিয়ের বয়স হয়েছে, আমারও বিয়ের বয়স হয়ে গেছে, তুমিও এখন যুবতী, আমিও এখন যুবক হয়েছি। সো আমি এখন তোমাকে বিয়ে করতে চাই, আর আমার মহলেই তোমাকে আমি বিয়ে করব। তো এটাতে আসলে ফাতেমা কখনো রাজি হচ্ছিল না, এবং যদিও ছেলেটা অনেক সুন্দর, ফাতেমাও অনেক সুন্দর, তো সে এই বিষয়টা জানে যে জিন এবং মানুষের কখনোই বিয়ে হতে পারে না, আর বিয়ে হলে তাদের অনেক সমস্যা হতে পারে। তো বারবার আসলে ফাতেমা মানা করতেছিল, এবং সে প্রচন্ড পরিমাণে ভয়ও পাচ্ছিল যে সে জিনের শহরে বা জিনের পরিবারে চলে এসেছে, আর এখান থেকে আসলে তাকে বের হতে না পারলে তার অনেক হয়তো বা ক্ষতি হয়ে যাবে। মানে সে কখনোই মানতে পারতেছে না সে জিনের একটা পরিবারে চলে এসেছে। তো রাসেল ভাই, সে ওই ফাতেমা একটা জিনিস লক্ষ্য করে যে ওই পরিবারে বা ওই রাজমহলে বিয়ের আয়োজন চলতেছে। তো পরক্ষণে সে বুঝতে পারে যে বিয়েটা আসলে অন্য কারোর সাথে নয়, তার সাথে সেই ছেলেটারই হয়তো বিয়ের আয়োজন চলতেছে। তো রাসেল ভাই, যখনই ওই ছেলেটার সাথে বিয়ের আসরে বসা হয়, যখন কাজী দিয়ে মানুষ নর্মালি হচ্ছে মানুষের মতো করে যখন বিয়ের আয়োজন করে কাজী দিয়ে বিয়ে পড়া হয়, তো ও দেখে যে ওই বিয়ের এটা অন্যরকম, একটু মানুষের মতো নয়। দেখা যায় যে অনেক সাজসজ্জাভাবে সাজানো হয়েছে, মণ্ডপ সাজানো হয়েছে, এবং সামনে আগুন দিয়ে ধরানো, কিন্তু হিন্দুদের মতো করে মন্ত্র পড়া হচ্ছে না, তাদের বিয়ের স্টাইলটাই একদম অন্যরকম। তো যখনই ওই হলো ফাতেমাকে ওই আহ, স্বামী হিসেবে মেনে নেওয়ার জন্য বলা হচ্ছে, ওখানেও যে কাজীটা ছিল যখনই বলতেছে যে আরিফকে তুমি স্বামী, মানে যেরকম করে বলে যে আরিফকে তুমি স্বামী হিসেবে কবুল করো বা মেনে নাও, এইভাবে বলতেছে রাসেল ভাই, তখনই হলো আহ, ফাতেমা সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন, কারণ সেই বিয়েটাতে আসলে সে রাজি ছিল না। তো যাই হোক, সেখানে যে যখন সে জ্ঞান হারিয়ে ফেলে, এর পরবর্তীতে রাসেল ভাই পুনরায় যখন ফাতেমা যখন আবার চোখ খুলে তাকায়, সে দেখতে পায় একটা জঙ্গলের মধ্যে সে সে আশেপাশে তাকায়, শুধু দেখে জঙ্গল আর জঙ্গল। তো সেই জঙ্গল থেকে হয়ে বলতে সে রাস্তা খুঁজতে থাকে, এবং একসময় সে রাস্তা পায়, এবং পরবর্তীতে একজন লোকালয়ে একজন মানুষকে পায়, এবং তাকে জিজ্ঞেস করে যে সে কোথায়। তো বলে যে এটা মানে সঙ্গত কারণে আমি আসলে গ্রামের নামগুলো বলতে চাচ্ছি না, এতে সমস্যা হতে পারে। তো বলে যে আপনি এখানেই আছেন, একটা গ্রামের নাম বলে। তো এখানে ওই ফাতেমা যেটা দেখে যে তার পার্শ্ববর্তী গ্রামেই সে একটা ঘন জঙ্গলের মধ্যে পড়ে আছে। তো মানুষকে বলে বলে সে যখন বাড়ি থেকে রওনা দেয়, এবং সহি সালামতে সে বাড়িতে পৌঁছায়, এবং বাড়িতে পৌঁছার পর সে জানতে পারে যে সে 3 দিন ধরে নিখোঁজ। তো এটা শোনার পর ওই ফাতেমার কাছ থেকে ফাহিমের মামি এবং মামা জানার পর, এবং দাদা দাদি জানার পর, তার খুবই অবাক হয়ে যায় যে এই মেয়ে বলে কি। যাই হোক, পরবর্তীতে তারা প্রথমে বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করে নেয়, যেহেতু আসলে ওই ফাতেমার কোনো বয়ফ্রেন্ড বা যার সাথে রিলেশন করবে সেই ধরনের কোনো কিছুই জানা যায়নি। তো পরবর্তীতে রেসেল ভাই, সে যেটা হয় যে ওই আরিফ নামের ছেলেটা, ওই জিনটা ওই ফাতেমার স্বপ্নের মধ্যে আসতে শুরু করে, এবং তাকে বলে যে সে আবার নিয়ে যাবে, আবার তাকে বিয়ে করবে, এই ধরনের। এবং এই ধরনের করার সময় ফাতেমা তার রুমের মধ্যে প্রচন্ড চিৎকার করে ওঠে। তো প্রতি রাতে এরকম করে চিৎকার করার কারণে যখন ওই ফাতেমার বাবা মা সে জিজ্ঞেস করে যে কি হয়েছে, পরে বলে যে ফাতেমা বলে যে বাবা মা এরকম আমাকে ওই জিনটা নিয়ে যেতে চায়, আমাকে বিয়ে করতে চায়, তোমরা কিছু করো। তো এরকম করে কয়েকদিন চলার পর ফাতেমার বাবা মা একদম বিশ্বাস করে না যে হয়তো এটা কোনো জিন ঘটিত সমস্যা। তো পরবর্তীতে ফাতেমাকে একটা হুজুরকে দেখানো হয়। উনি হুজুর প্লাস তান্ত্রিক, আসলে ওই জিন ভূত চালানোর মতো কাজ করেন। তো ওনাকে দেখানোর পর উনি বুঝতে পারেন যে হ্যাঁ, এটা আসলে একটা জিন, যেটা ওদের বাড়ির পিছনে একটা বড় একটা আম গাছ আছে, বিশাল বড় একটা পুরোনো দিনের একটা আম গাছ, যেটার বয়স 50-এর ঊর্ধ্বে, এবং সেই গাছে নাকি এই জিনটা থাকে। এবং সেখান থেকে নাকি ফাতেমাকে ছোটবেলার থেকেই পছন্দ করে, এবং ছোটবেলার থেকেই বড় হতে দেখেছে, এবং ওই জিনটা ফাতেমাকে নাকি বিভিন্ন ধরনের বিপদ থেকেও রক্ষা করেছে। তো এখন আসলে ওই ফাতেমাকে অনেক পছন্দ করে এবং বিয়ে করতে চায়,
ফাতেমা যেহেতু অনেক সুন্দর ছিল দেখতে। তো পরবর্তীতে ফাতেমার পরিবার তো এটা তো কখনোই মেনে নেয় না, তারা বলে যে ওই জিনটাকে কিভাবে ছাড়া যায় সেই ব্যবস্থা করেন। তো পরবর্তীতে ওই জিনটাকে হাজির করা হয়, বিভিন্ন আয়োজন করে ওই যে তান্ত্রিক হলো তাদের বাসায় আয়োজন করে সেই জিনটাকে হাজির করে এবং তাকে চলে যেতে বলে। কিন্তু রাসেল ভাই ওই জিনটা বলে যে না, আমি কখনোই চলে যাব না, আমার জীবন গেলেও আমি চলে যাব না। তো পরবর্তীতে ফাতেমার পরিবার এবং ফাতেমা তো এই বিষয়টা তারা তো রাজিই ছিল না যে সেই জিনের সাথে কখনো বিয়ে সম্ভব না, আর মানুষের তো এটা কখনোই সম্ভব না। তো সেই জিনটা বলে যে দেখো, তুমি যেটা করতেছো এটা কখনোই ভালো না, আর তুমি তোমার জিনদের থেকে পছন্দ করে বিয়ে করে নাও, তুমি ফাতেমাকে ছেড়ে দাও, তুমি একে আর ডিস্টার্ব করবে না, আর যদি কথা না শোনো তাহলে আমি তোমাকে বন্দি করব। কিন্তু সেই জিনটা বলে যে না, আমি ছোটবেলা থেকেই একে অনেক পছন্দ করি, আমি এর সাথেই থাকতে চাই, আমি একে বিয়ে করতে চাই, যদি আমার প্রাণও চলে যায় আমি তাও এর সাথে থাকতে চাই। তো কোনোভাবেই আসলে সেই জিনটাকে মানাতে পারতেছিল না। তো পরবর্তী রাসেল ভাই ওই তান্ত্রিক যেটা করেন যে ওই জিনটাকে একটা বোতলবন্দি করেন, এবং বোতলবন্দি করার পর তিনি সেই জিনটাকে নিয়ে যান, এবং পরবর্তীতে জানা যায় যে ওই জিনটাকে না খেয়ে এমন একটা গাছের নিচে একটা কবর দেয়া হয় যেখানে আসলে মানুষজন কেউ যেন এই জিনটাকে বের করতে না পারে, এরকম একটা জায়গায় তাকে নাকি কবর দেওয়া হয় ওই বোতল সহ ওই জিনটাকে। তো রাসেল ভাই এর পরবর্তীতে ওই ফাহিমের খালাতো বোনের সাথে আর কোনো ধরনের সমস্যা হয়নি, এবং তার ঠিক 1 বছর পরে ফাহিমের খালাতো বোনকে বিয়ে দেওয়া হয়, এবং এখন পর্যন্ত সে তার স্বামীর সাথে সুখে শান্তিতে আছে। অলরেডি তাদের 2টা বাচ্চাও হয়েছে। তো রাসেল ভাই এটা ছিল ফাহিমের খালাতো বোনের ঘটনা। আমার কাছে ঘটনাটা খুবই ভালো লেগেছে, একটা রোমান্টিক প্লাস জিনের ঘটনা, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। তো যদি ভালো লেগে থাকে তাহলে শ্রোতাদের কাছে ঘটনাটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাইল ইসলাম শুভ, বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা। তো আমি যে ঘটনাটি বলবো বেসিক্যালি সেই ঘটনাটি হচ্ছে আমার দাদার আমলে, আমার দাদার সাথে এবং আমার দাদারা 3 ভাই, আমার ছোট দাদার 3 ভাইদের মধ্যে যে ছোট দাদা ছিল সেই ছোট দাদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনাটা শুরু হচ্ছে, আমার যে ছোট দাদা সে ছিল একজন সরকারি কর্মচারী, সরকারি চাকরি করত, এবং পাশাপাশি সে যেটা করত সেটা হচ্ছে যে সে জিন হাজির করত। তো ঘটনার সূত্রপাত হচ্ছে এখান থেকেই। তার এই জিন হাজির করাটা যাদেরকে সে হাজির করত তাদের মন মতো হতো না, যাকে বলে আর কি তারা এটা পছন্দ করতো না যে তারা এখানে আসুক বা তাদেরকে এখানে হাজির করে তাদেরকে টর্চার করা হোক, এটা আর কি তারা পছন্দ করতো না। যার কারণে আমাদের পুরো ফ্যামিলির উপরে এর প্রভাবটা এসে পড়ে, এবং আমাদের পুরো ফ্যামিলিকে এর জন্য অনেক ভোগান্তিতে পড়তে হয়। তো ঘটনার শুরু যেখান থেকে সেটা হচ্ছে যে একদিন আমাদের যেহেতু গ্রামের বাড়িতে তখন কারেন্ট ছিল না, তেমন একটা কারেন্ট না থাকার কারণে সবাই কুপিবাতি ব্যবহার করত বা হারিকেন ব্যবহার করত। তো কুপিবাতি বা হারিকেন যে ব্যবহার করত, তো আমাদের বাড়ি থেকে প্রায় 3-4 কিলো হবে, 3-4 কিলো দূরে একটা ক্ষেত ছিল। হ্যাঁ, সেখানে আলু চাষ হতো। তো ওই আলু চাষ রাতের বেলা, তখন যেহেতু বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ বিচ্ছিন্ন একটা গ্রাম, হ্যাঁ, এর জন্য রাতের বেলা সেই আলুকে পাহারা দেওয়ার জন্য আর কি লোকজন খেতে খেতে থাকতো, হ্যাঁ, যে কেউ যাতে আলু চুরি করতে না পারে। তো আমার 3 দাদার ঘরে আমার টোটাল চাচারা হচ্ছে প্রায় 14-15 জন চাচা আছে। তো তখন তাদেরকে এই 14-15 জনকে প্রত্যেকটা 2-3টা করে দল ভাগ করে দিচ্ছিল আর কি। আমার দাদারা দল ভাগ করে দিয়ে বলছিল যে তোমরা এক কাজ করবা, এক এক দিন এক এক দল গিয়ে সেখানে পাহারায় থাকবা, মানে পাহাড়ে সেখানে রাত কাটাবা। হ্যাঁ, একদিন গেলা এই 3 ভাই, আরেকদিন গেলা এই 3 ভাই, এরকম ভাবে। তো এভাবে আর কি একদিন আমার যে রাতে এই ঘটনাটা ঘটে, তো ওই রাতে হচ্ছে আমার 4 চাচা যায়। হ্যাঁ, তো যাওয়ার পরে সেখানে বেসিক্যালি তারা হারিকেন নিয়ে গেছিল এবং সেখানে নিয়ে গেছিল হচ্ছে খাবারের শুকনো খাবার, কারণ রাতে ক্ষুধা লাগলে তো কিছু খেতে হবে। তো শুকনো খাবার নিয়ে গেছিল, এবং আশেপাশে যেহেতু এটা একটা জনমানব শূন্য জায়গা, আশপাশ
কোনো বাড়িঘর নেই, বাড়িঘর সেখান থেকে প্রায় 3-4 কিলো এরকম দূরত্বে আর কি। তো পানি বা কোনো একটা কিছু প্রয়োজন পড়লে বাড়িতে আসা ছাড়া অন্য কোনো আদারওয়াইজ কোনো অপশন নেই। তো তারা মাগরিবের আজান দেওয়ার আগে আগে সেখানে চলে গেল। হ্যাঁ, তো মাগরিবের আজান দেওয়ার আগে আগে সেখানে চলে গেল, ঠিক আছে। তো যাওয়ার পরে তাদের যেটা মনে পড়লো যে আমরা তো পানি আনতে ভুলে গেছি, হঠাৎ রাতে যদি পানি পিপাসা লাগে তাহলে আমরা কি করব। হ্যাঁ, তো এর জন্য বললো কি, এক ভাইকে বললো যে আচ্ছা তুমি এক কাজ করো, এখনো তো রাত হয়নি বা অন্ধকার নেমে আসেনি, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও। তুমি বাড়িতে যাও, বাড়ি থেকে তুমি পানি নিয়ে আসো। হ্যাঁ, আমরা এখানে থাকি, তুমি এখনো তো রাত হওয়ার আগে আগে বা অন্ধকার হওয়ার আগে আগে তুমি চলে আসবে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, যেই বলা সেই কাজ। তো আমার এই কাকা চলে আসলো, বাড়ির পথে বাড়ির দিকে রওনা হলো। তো বাড়ি থেকে আসার মুহূর্তে একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে এখনো আছে, সেটা আমার যতদিন থেকে বুদ্ধি আমি দেখতেছি যে একটা গাছ, বট গাছ। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখতেছি সেই বট গাছটা আগে যে অবস্থায় ছিল ঠিক এখনো ঠিক সেই অবস্থাতেই আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে গাছের যে বাকল থেকে শুরু করে গাছের যে ডালপালা, তারপরে গাছের পাতা, হ্যাঁ, ওই আমার বুদ্ধি হওয়ার অর্থাৎ 7-8-10 বছর আগে যেরকম ছিল এখনো ঠিক ওই অবস্থাতেই আছে, এটার কোনো পরিবর্তন হয় না। সবাই এটাকে আর কি ভূত গাছ বলে সবাই আর কি চিনে, যে ওই গাছের এখানে সবাই যাওয়া থেকে বিরত থাকে, প্রয়োজন না পড়লে ওইদিকে কেউ একটা যায় না তেমন। আচ্ছা, তো আমার ওই কাকা ওই গাছের ওই দিক দিয়ে আসতেছিল, তো হঠাৎ যখন ওই গাছের ওখানে আসে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই সময় দেখতেছে যে আমার কাকার পাশাপাশি অনেক দূরে, কাছে না দূরে, হ্যাঁ, দেখতেছে যে একটি ঘোড়া ওইখানে মাঠের মধ্যে ঘাস খাচ্ছে। হ্যাঁ, তখন কাকা চিন্তা করে যে কি ব্যাপার, এই সন্ধ্যা হয়ে গেছে, এখনো এই ঘোড়া এখানে মাঠের মধ্যে কে রেখে গেল, কার ঘোড়াই, সন্ধ্যায় একটু পরে তো রাত হয়ে যাবে, একটু পরে তো ওই ঘোড়া হারিয়ে গেলে তো আর খুঁজে পাবে না কেউ। আচ্ছা, তো এটা চিন্তা করতেছে, চিন্তা করে কাকা ওই ঘোড়ার দিকে তাকিয়ে হাঁটতেছিল। তো যখন কাকা ওই ঘোড়াকে নোটিস করলো, ঠিক একই সময়ে ঘোড়াটাও কাকাকে নোটিস করলো এবং কাকার দিকে তাকাচ্ছে। আচ্ছা, ঘোড়া যখন কাকার দিকে তাকালো এবং কাকাও হাঁটতেছে, ঘোড়াও হাঁটতেছে পাশাপাশি, বাট কাকা যে ডিস্টেন্সে হাঁটতেছে ও ওই ডিস্টেন্সে হাঁটতেছে। তো একটা সময় কাকা খেয়াল করলো যে ঘোড়াটা যে হাঁটতেছে, ঘোড়াটার পা মাটিতে নাই। তখন যখন দেখলো যে ঘোড়াটার পা মাটিতে নেই, তখন কাকার একটু ভয় লাগলো যে কি ব্যাপার, ঘোড়া হাঁটতেছে, ঘোড়ার পা মাটিতে নাই, এটা কেমন। হ্যাঁ, তখন কাকা একটু ভয় পাইলো, যাকে বলে, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আশপাশে কোনো বাড়ি ঘর নেই, একটু ভয় পেয়ে গেল। তো কাকা কি করলো, দৌড় দিল। তো দৌড় দেওয়ার পরে যেটা হলো যে ওই ঘোড়াটাও, পাশাপাশি যে ঘোড়াটা ছিল সেও দৌড় দিছে, এই ঘোড়াটাও দৌড় দিছে। তো ঘোড়াটাও দৌড়াচ্ছে, কাকাও দৌড়াচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো দৌড়াতে দৌড়াতে যে একটা মানে নিচু জমিনের জায়গা থেকে একটু উঁচা জায়গায় উঠলো, ওইখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা এখনো আছে, সেই ব্রিজটাকে আমরা সবাই ছোট ব্রিজ বলে ডাকি, ছোট ব্রিজ বলে চিনি। হ্যাঁ, তো ওই ছোট ব্রিজের উপরে উঠলো কাকা। তো ছোট ব্রিজের উপরে ওঠার পরে যেটা হলো, আমাদের এই এলাকার আমার কাকার মানে আমার আব্বুর পাড়া প্রতিবেশী দাদা হয় একজন, উনি খুব মিশুক একজন মানুষ ছিল। হ্যাঁ, অনেক মজা করতো। হ্যাঁ, তো উনার সাথে দেখা, তো ওনার সাথে যখন দেখা তখন বলতেছে যে দাদা, এখানে যে মাঠের মধ্যে একটা ঘোড়া ঘোরাঘুরি করতেছে, তো এই ঘোড়াটা কার? হ্যাঁ, এটা তো একটু এই যে অন্ধকার হয়ে যাচ্ছে, কার না কার ঘোড়া ঘুরতেছে, হারিয়ে যাবে তো। যখন এই কথা বললো, সে কোনো কথা বলতে কোনো রেসপন্স নাই তার। যখন কোনো রেসপন্স নাই, তখন কি ব্যাপার, একটু আগে তো মানে বিকালের দিকে দাদার সাথে অনেক মজা ঠাট্টা করলাম, এখন হঠাৎ কি হলো দাদার? দাদা আমার সাথে কথা বলতেছে না কেন? আবার বললো যে দাদা কি হলো, কথা বলতেছে না কেন, কথা বলো। হ্যাঁ, যখন এই কথা বললো না, তারপরে কোনো রেসপন্স নাই, কয়েকবার এভাবে বললো, রেসপন্স নাই। তখন সে আর বুঝতে বাকি রইলো না যে এটা আমি একটা কোনো ট্র্যাপে পড়ে গেছি। হ্যাঁ, কোন একটা ট্র্যাপে পড়ছি। তো তখন সে কি করলো, বাড়ির দিকে রওনা দিল যে না, এখানে আর থাকা যাবে না। তখন যখন সে বাড়ির দিকে রওনা দিল আমার কাকা, তখন বাড়ির দিকে যাচ্ছে, হ্যাঁ, হঠাৎ তার কেমন জানি মনে হলো যে পিছন দিকে কিছু একটা হাঁটতেছে। হ্যাঁ, তখন সে পিছনের দিকে তাকিয়ে দেখে একটা বিড়াল
একটা বিড়াল হাঁটতেছে, তার পিছনে পিছনে আসতেছে। তখন সে চিন্তা করলো যে আচ্ছা এখানে বিড়াল আসলো কোথা থেকে, কারণ যেহেতু বিড়াল থাকবে হচ্ছে যেখানে লোক বসতি আছে, হ্যাঁ এখানে জনমানব শূন্য স্থান, হ্যাঁ কোনো যাকে বলে শুধু জমিন আর জমিন, যেদিকে তাকা যায় ধুধু শুধু শুধু জমিন, কোনো বাড়ি ঘর নাই। তো এখানে তো বিড়াল তো আসার কথা না, যেহেতু লোকালয় নাই। তো কাকা ভয় পেয়ে গেল। তো ভয় পেয়ে সে জোরে হাঁটা শুরু করলো। যখন সে জোরে হাঁটা শুরু করলো, সে নোটিস করলো তার পিছনে এখন আর বিড়াল নাই, এখন বড় সড়ো কিছু একটা তার পিছে, তার যে গতিটা, এই গতিকে মানে তার এই গতির সমান সমান মানে তার পিছে পিছে দৌড়াচ্ছে। আচ্ছা, তখন এটা যখন সে অনুভব করতে পারলো, তখন সে পিছনের দিকে তাকালো। পিছনের দিকে তাকিয়ে দেখে যে এখন একটা শুকর তার পিছে দৌড়াচ্ছে। যখন এটা সে দেখলো, তখন তার আর কোনো কিছু বুঝতে বাকি থাকলো না, সে জোরে দৌড় দিল। যখন সে জোরে দৌড় দিল, আমাদের বাড়ির কাছাকাছি চলে আসলো। এইভাবে দৌড়ায় কোনো দিকে মানে ভয়ের মুহূর্তে যাকে বলে দৌড়ানি, হ্যাঁ ভয়ের মুহূর্তে দৌড়ানি, তার রাস্তা শেষ হচ্ছে না, এই দৌড়ানিতে রাস্তা শেষ হচ্ছে না। তো বাড়িতে এক পর্যায়ে তার বাড়িতে চলে আসলো। তো বাড়িতে আসার মুহূর্তে সেই যে শুকরটা, এই শুকরটা আবারও ওই যে দাদার সাথে দেখা হয়েছিল, ওই দাদার অবয়ব ধারণ করছে। অবয়ব ধারণ করে বলতেছে যে কালা দরবেশকে বলিস আমাদের যেন না জ্বালায়, হ্যাঁ সাবধান করে দিস, আর তোকে আজকে প্রাণে রক্ষা করে দিলাম, তুই আজকে প্রাণে বাঁচলি, হ্যাঁ আর এদিকে আসিস না। তো এটা বললো। তো আমার জেঠা কাকা আর কি ওই বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে এসে আমার দাদিকে সব ঘটনা বললো যে এরকম এরকম আমি তো পানি নিতে আসছিলাম, তো এরকম এরকম আমি তো ভয় পেলাম। তো যখন এটা বললো, তখন দাদি আর কাকাকে আর যেতে দিল না। হ্যাঁ, পরের দিন ওর বাকি যে ভাইরা এসে বললো যে কি ব্যাপার, তোকে পানি আনতে পাঠালাম, তুই কেন আসলি না? হ্যাঁ, তো যাই হোক এটা বললো। তো পরের দিন যেটা হলো যে এভাবে চলতেছে। পরের দিন আমার বাবা আবার আমাদের যে বাজার আছে, এলাকার যে বাজার, এই বাজারে দোকান আছে, আমার বাবার দোকান ছিল তখন, ছিল যে ইয়ের দোকান, কাপড়ের বস্ত্রালয় ছিল। হ্যাঁ, তো ওই দোকান থেকে বাবা, সাধারণত গ্রামের বাড়ি তো তখন যেহেতু বিদ্যুৎ নেই, রাতের 8টা-9টায় অনেক সময়। হ্যাঁ, তো আমার বাবা রাতের 9টা-10টার দিকে দোকান বন্ধ করে, বাবার একটা সাইকেল ছিল। তো বাবার সাইকেল ছিল, বাবা সাইকেল দিয়ে আসতেছিল। তো আমাদের বাড়ি থেকে আমাদের যে বাজারের যে রাস্তাটা আছে, বলে রাখি যে এই রাস্তাটায় একটা বিরাট বড় বাঁশঝাড়ের বাগান আছে, বাঁশঝাড় আছে। তো এখনো সেটা আছে। তো সেই বাঁশঝাড়ে, সেখানে হচ্ছে এই বাঁশঝাড়টা সম্পূর্ণটাই শুধু কবর আর কবর। হ্যাঁ, অনেক কবর দেওয়া হয়। এলাকার যত মানুষ মারা যায়, হ্যাঁ যাদের জায়গা নেই, জমি নেই, হ্যাঁ তারপরে যাদের ওই ভিটাটা, হ্যাঁ ওই ভিটাটা যাদের, ওদের কবর, পাশাপাশি যাদের জায়গা জমি তেমন একটা নেই, তাদের কবরও সেখানে দেওয়া হয়। তো পুরো জায়গাটাই শুধু কবর আর কবর এরকম। তো ওই জায়গাটা যখন আমার বাবা আসে, আব্বু আসে, তখন যেটা হয় যে রাস্তার মধ্যে দেখে যে রাস্তার মধ্যে একটা বাঁশ পড়ে আছে, যেহেতু বাঁশঝাড়, রাস্তার মধ্যে একটা বাঁশ পড়ে আছে। তো আব্বু এটা দেখে, আব্বুর কাছে একটা একটু অদ্ভুত লাগছে, কি ব্যাপার এখানে রাস্তার মধ্যে বাঁশ পড়ে আছে রাতের বেলা, যেহেতু কন্টিনিউয়াসলি 2-1 দিন যাবত এই ধরনের ঘটনা ঘটতেছিল। তো আব্বুর মনে তখন আসলো যে কি ব্যাপার, কালকে এই ঘটনা ভাইদের সাথে, আজকে আবার এখানে বাঁশ পড়ে আছে, এটা তো স্বাভাবিক না। তখন আব্বু যেটা করলো যে বাঁশকে আর অতিক্রম করলো না, ওই বাঁশের যে মাথা, এই বাঁশের মাথা দিয়ে আব্বু ওই সাইকেল নিয়ে হেঁটে বাসটা পার হলো। তো বাসটা পার হওয়ার পরপরই আব্বু যেটা দেখলো যে মানে পার হওয়ার সাথে সাথে বাসটা এক ধাক্কায় উপরে উঠে গেল, মানে সোজা হয়ে গেল, একদম স্টিল সোজা। এটা দেখে তো আব্বু অনেক ভয় পেয়ে গেল। তো আব্বু সাইকেলে উঠে যত দ্রুত সম্ভব বাড়িতে চলে আসলো। তো বাড়িতে চলে এসে বাড়িতে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে, এই সময় দেখে মানে শব্দ শুনে যে আমাদের বাড়ির পিছনে একটা বাঁশঝাড় আছে। তো বাড়ির এই বাঁশঝাড়টা মানে মনে হচ্ছে কেউ বাঁশ কাটতেছে, মানে 1-2জন না, মানে অনেকজন মিলে বাঁশ কাটতেছে, আর মনে হচ্ছে পুরো বাঁশঝাড় একদম কেটে সম্পূর্ণ নিয়ে চলে যাবে, এরকম একটা শব্দ। এরকম মানে অনেকজন মিলে বাঁশ কাটতেছে, যাকে বলে কুড়াল দিয়ে, হ্যাঁ এরকম শব্দ। আর হচ্ছে বাঁশঝাড়ের সাথেই ছিল আমাদের টিউবওয়েল ছিল। তো টিউবওয়েল পার যে ছিল, ওইখানে সমানে টিউবওয়েল কেউ চাপতেছে,
এরকম শব্দ। আর হচ্ছে ওই টিউবওয়েলের আপনার কাপড় কাচতেছে, অনেক কাপড় কাচতেছে, এরকম একটা শব্দ। তো আব্বু একটু সাহস ছিল, যদিও ভয় পাইছিল, তারপর আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখি কি হচ্ছে এখানে। তো ওই আমাদের যে ঘরটা ছিল ঘরের পাশেই ছিল ওই জ্যাঠার ঘর, যে জ্যাঠাটা আগের দিন ভয় পেল। তো ওই জ্যাঠাটা বলতেছে যে খবরদার তুই বেরোস না, হ্যাঁ তুই বেরোস না, এটা তো বুঝতে পারছস কি, এটা বেরোস না, বেরোলে ক্ষতি করবে, বেরোস না, ঘর থেকে বেরোস না। তো এইভাবে বলা, তো আব্বু না তাও বের হবে, হ্যাঁ যে না আমি দেখবো কি। হ্যাঁ, তো আমার আম্মু, তারপর আমার বড় বোন ছিল, হ্যাঁ তারা আর কি আব্বুকে আর বের হতে দেয় না। তো বের হতে দেয় না, সকালে ঘুম থেকে উঠে দেখে যে বাঁশঝাড় যেরকম ছিল ঠিক ওই রকমই আছে, ওই অবস্থাতেই আছে, কোনো বাঁশ কাটা হয়নি। এবং ওই যে টিউবওয়েল পার্টটা, এই টিউবওয়েল পার্টটাতে মানে ওই কাপড় কাচলে বা পানি ফেললে যে একটা পানির যে একটা ফ্লো বা পানি পড়ে থাকা, জমে থাকা, এরকম কিছু নেই, একদম শুকনো। মনে হয় যে 2-3 দিন যাবত এই টিউবওয়েল পারে কেউ আসেনি, এরকম একটা পরিস্থিতি। তো এইভাবে চলতেছিল। তো এভাবে চলতে চলতে হঠাৎ একদিন যেটা ঘটে, আমার দাদা ছিল একজন মসজিদের ইমাম। তো আমার দাদা এশার নামাজ পড়িয়ে আসছে, ঘরে এসে খাওয়া দাওয়া করছে, রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। তো স্বাভাবিকভাবে যখন বিদ্যুৎ নাই, হ্যাঁ বিদ্যুৎ যেহেতু নেই, অনেক গরম, তো আমার দাদা দরজা এই জানালাটা খোলা রাখছে। আবার ছিল হচ্ছে জ্যোৎস্না রাত, হ্যাঁ চাঁদ রাত ছিল, তো চাঁদের আলোতে বাইরে সব দেখা যাচ্ছে। তো আমাদের বাড়ির যে উঠানটাই ছিল হচ্ছে একটা গরুর একটা মানে চারি ছিল, গরুকে সেখানে খাওয়ানো হইতো, তো ওই চারি ছিল। তো দাদা কি করছে, তো ওইদিকে মুখ করে শুয়ে আছে আর ফ্যানের পাখাতে হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছে। তো এই পরিস্থিতি দাদা মানে ওইদিকে তাকিয়ে থাকতে থাকতে খেয়াল করে যে ওই যে চারিটা আছে, ওই চারিতে কোনো একটা ওই বকরির মতো কোনো একটা কিছু মানে চারিতে লেগে পানি খাচ্ছে। তখন দাদা চিন্তা করে যে কি ব্যাপার, হ্যাঁ কার ভেড়া বা বকরি এভাবে রাতে ছুটে গেল, হ্যাঁ যাই দেখি, হ্যাঁ ভেড়াটা ধরে রাখি, সকালে আসলে দিয়ে দেওয়া যাবে, মনে হয় কারো গোয়াল ঘর থেকে সে ছুটে আসছে এরকম। তো দাদা যেই বলা ওই কাজ, উঠে পড়লো, উঠে আর কি যাবে, একটা লাঠি নিল, হ্যাঁ লাঠি নিয়ে রওনা দিল। তো রওনা দিবে তখন আমার দাদি আবার নোটিস করলো বিষয়টা। তখন দাদি বলতেছে যে আপনি কোথায় যাচ্ছেন, হ্যাঁ বলতেছে ওই যে দেখো না, ওই সামনে দেখো না কার যেন একটা ভেড়া এসে আমাদের চারির মধ্যে পানি খাচ্ছে, হ্যাঁ তো ভেড়াটারে এনে আমাদের গোয়াল ঘরে রেখে দেই, কালকে যদি কেউ খোঁজ করতে আসে দেওয়া যাবে, নয়তো রাতে কোথায় কোথায় চলে যাবে, হারিয়ে যাবে, হ্যাঁ পরে তো আর খুঁজে কেউ পাবে না। তো দাদি বলতেছে না আপনার যাওয়া লাগবে না, আপনি যান না, হ্যাঁ যা সে খুঁজে নিবে। দাদা বলতেছে না না, হ্যাঁ এটা হয় না, হ্যাঁ আমি দাঁড়াও আমি ধরে নিয়ে আসি। তো দাদা বেরিয়ে গেল। তো দাদি যেটা খেয়াল করলো, দাদি এটা না করার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে দাদি না করতেছিল এই কারণে যে ওই যে ভেড়াটা, দাদি যেটা দেখলো, দাদির চোখে যেটা দেখলো, যে ভেড়াটার 4 পা মাটিতে নাই, মানে মাটি থেকে বেশ অনেকটা উপরে পা, মানে পা মাটিতে পড়তেছে না, তো ওই ভেড়াটা। তো এটা দেখে দাদি ভয় পেয়ে গেল যে হ্যাঁ না এটা তো স্বাভাবিক বিষয় না। পরে দাদা তো চলে গেছে পিছনে পিছনে, মানে দাদাও যাচ্ছে ভেড়াটাও যাচ্ছে এভাবে মানে রাস্তা দিয়ে। তো দাদা পিছনে পিছনে যাচ্ছে, দাদাও দৌড়াচ্ছে ভেড়াও দৌড়াচ্ছে, মানে দাদাকে ধরা দিচ্ছে না এরকম। তো দাদা গেল, দাদার যে বড় ভাই, তারপরে আমার যে ছোট দাদা, হ্যাঁ ছোট দাদা, তাদের কাছে গেল যে এরকম যে ই করছে, তুমি তোমার যে ভাই যে চলে গেল, তুমি এটা হ্যাঁ তোমার ভাইকে নিয়ে আসো। তখন তারা যেটা বললো যে কিসের জন্য আমার ভাই গেল, আমার ভাইকে কেন যেতে দিলেন, যাই হোক এটা বলে তারা রওনা দিল দাদাকে খোঁজার জন্য। তো দাদাকে খোঁজার জন্য যেতে যেতে দেখে যে প্রায় 1-1.5 মাইল পথ দাদা চলে গেছে, 1-1.5 মাইল পথ চলে গেছে ভেড়ার পিছনে পিছনে। সামনেই ছিল একটা হয়তো তাদের একটা পরিকল্পনা ছিল যে সামনে একটা বিরাট বড় বিল ছিল, বিলের কাছাকাছি চলে গেছে, এবং বিলটা স্বাভাবিক অর্থেই ভালো না এখন, হ্যাঁ ওই বিলে অনেক মানুষই মারা গেছে এবং সেই মৃত্যুগুলা অস্বাভাবিক মৃত্যু, হ্যাঁ তো বিলের কাছাকাছি চলে গেছে। তখন দাদাকে গিয়ে ধরে বলতেছে যে আপনি কোথায় যাচ্ছেন, হ্যাঁ যে ওই যে দেখো না ভেড়া যাচ্ছে, ওই ভেড়াকে ফিরিয়ে আনতে যাচ্ছি, ভেড়াটা এনে কার জানি ভেড়া, কই সামনে তো কোনো ভেড়া নাই, আপনি কই যাচ্ছেন, হ্যাঁ আপনি কি জানেন না পরিস্থিতি এখন কেমন চলতেছে, আপনি এই রাতের বেলা একা আসছেন। দাদা মানে একটু চমকে উঠছে, তাই তো আমি তো বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি। পরে দাদা একটু সেন্স ফেরার পরে দাদা বলতেছে আচ্ছা ঠিক আছে চলো বাড়ির দিকে চলো।
পরে বাড়িতে চলে আসে। তো এভাবে চলতেছিল, আজকে এই ঘটনা, কালকে এই ঘটনা, এভাবে চলতেছিল। তো একদিন যেটা ঘটে যে ওই যেটা বললাম যে আমার যে ছোট দাদা যে জিন হাজির করতো, দাদা আবার সরকারি চাকরি করত। তো সরকারি চাকরি করলেও সেই যে জিন হাজির করত, এই জিন হাজির করার কারণে তাকে তার আসল নামে কেউ তাকে চিনতো না, তাকে সবাই চিনতো হচ্ছে কালা দরবেশ বলে। যে কালা দরবেশ এক নামে চিনতো হচ্ছে কালা দরবেশ, এখনো চেনে যে কালা দরবেশের বাড়ি কোনটা, এরকম। তো ওই যে কালা দরবেশ সে কি করছিল যে একদিন ছুটির দিন, হ্যাঁ, অফিসে যায়নি, তো আগের দিন আবার কামলা রাখছিল ধান কাটার জন্য কামলা রাখছিল। তো ধান কাটছে, কেটে দিন শেষ হয়ে গেছে। তো কামলারা এক কর্নারে কিছু একটা মানে 1-1.5 ঘন্টার মতো কাজ ফেলে রেখে চলে আসছে কামলারা। তো পরের দিন ছোট দাদা বলতেছে যে এইটুকু কাজ আবার ফেলে রেখে আসছে, এটার জন্য আবার কামলা নিব, আজকে তো আমি বাড়িতে বসাই, তো আমি যাই গিয়ে ওইটুকু কেটে রেখে আসি। তো বলে আমার ছোট দাদিকে বলছে যে আমি একটু যাচ্ছি, যে ওইটুকুর জন্য আবার কামলা নিব কেন, কারণ এটা 1-1.5 ঘন্টার কাজ, কামলারা তো সারাদিন বসে থাকবে, হ্যাঁ, আমি যাই এটা কেটে রেখে আসি। তো যেই বলা সেই কাজ। তো আমার দাদা কাছে নিয়ে বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পরে ধান কাটতেছে, যেহেতু দিনের বেলা, তো ওই করতেছে, যেহেতু দিনের বেলা, ওই যেটা বলে অনেক লোকজন, মাঠে অনেক লোকজন। তো সবাই যেটা মানে সবার ভাষ্য মধ্যে সবাই যেটা দেখছে যে আমার দাদা, তো ওই ছোট দাদা ধান কাটতেছে। তো ধান কাটতে কাটতে ধানের যে গুছি, সেই গুছিটা এক হাতে, আরেক হাতে হচ্ছে কাঁচি। তো গুছি আর কাঁচি নিয়ে অনেকক্ষণ যাবত বসে আছে। তার আগে একটা জিনিস বলে রাখি, ওই যে ওই মাঠের মধ্যে কোনো গরু ছিল না। তো একটা ষাঁড় গরু ছিল, কিন্তু সেই ষাঁড় গরুটা যে কার সেটা কেউ জানতেছিল না, যে ষাঁড় গরুটা কার। কিন্তু কেউ এটাও ভাবতেছিল না যে কার খোঁজ নেই, এরকমও ভাবতেছিল যে যা হতেই পারে, ষাঁড় গরু হয়তো বা ঘাস খেতে রেখে গেছে, যে কারো হতে পারে। এর জন্য কেউ দিক দিয়ে মনোযোগ দিচ্ছিল না। তো হঠাৎ তারা যেটা খেয়াল করে যে এই ষাঁড় গরুটা আমার দাদার পিছন দিয়ে দৌড় দিছে। তো আমার দাদার ওই ছোট দাদার পিছন দিয়ে দৌড় দেওয়ার পর থেকে আমার ছোট দাদা স্ট্যাচু হয়ে গেছে একদম। মানে যে অবস্থাতে ছিল, এক হাতে ধানের গুছি ধরে আছে, আরেক হাতে হচ্ছে কাঁচি ধরে আছে, এভাবে স্ট্যাচু হয়ে গেছে। তো এরপর ওই গরুটা আর কি দৌড় দিল। গরুটা দৌড় দেওয়ার পরে দেখলো যে মানে আমার দাদা স্ট্যাচু হয়ে গেছে। তো স্ট্যাচু হওয়ার পরে সবাই এটা খেয়াল করলো যে কি ব্যাপার, হ্যাঁ, হঠাৎ করে ধান কাটতে কাটতে এরকম থেমে গেল কেন, হ্যাঁ, আর একদম স্টিল ওইভাবেই বসে আছে, কোনো নড়াচড়া নাই, কিছু নাই। সবাই এটা নোটিস করলো। তো নোটিস করার পরে সবাই দৌড়ে আসলো যে কি হয়েছে, যাই দেখি। হ্যাঁ, তো সবাই আসলো, এসে পরে দেখতেছে যেটা যে দাদার বেঁচে নেই, হ্যাঁ, সে মারা গেছে। তো সে মারা যাওয়ার পরে সে সবাই তাকে ধরলো, নিয়ে বাড়িতে নিয়ে আসলো। পরে বাড়িতে নিয়ে এসে তাকে কবরস্থ করা হলো। তো কবরস্থ করার পরে এরপর থেকে আর কোনো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তো এভাবে এখন পর্যন্ত দাদা মারা যাওয়ার পর থেকে আর কি সব স্বাভাবিক হয়ে যায়। মূলত আক্রোশটা ছিল হচ্ছে ওই যে দাদা যে আমার যে ছোট দাদা জিন যে হাজির করতো, এই হাজির করার কারণে তাদের জিনদের এটা পছন্দ হতো না, যার কারণে এই আক্রোশটার কারণেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেছিল। ধন্যবাদ সবাইকে। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অনিক মাহমুদ ধানমন্ডি থেকে। 70 দশকের ঘটনা, আমাদের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কার ঘটনা, মানে একেবারেই পরবর্তী সময়, মানে একেবারে কাছাকাছি সময়, যুদ্ধ শেষ হয়েছে এরকম একটা সময়, এবং দেশের অবস্থা অনেকটাই তখন একেবারেই অন্যরকম, কারণ যুদ্ধ শেষ হয়েছে, থমথমে একটা অবস্থা দেশের। তো অনেকের দুই মামা ছিলেন যারা পিঠাপিঠি বয়সের, তারা 2 বছরের ছোট বড়, কিন্তু দুইজন পড়তেন একই সাথে। তো দুইজনই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন। যখন মুক্তিযুদ্ধ হয় তখন তারা চলে গিয়েছিলেন দেশের বাড়ি, এবং দেশের বাড়ি গিয়ে তারা যুদ্ধে অংশ নিয়েছিলেন, এবং যুদ্ধ শেষ হওয়ার পরে যখন ইউনিভার্সিটি তাদের নর্মাল এডুকেশনাল অপারেশন শুরু করে, তারা ব্যাক করে আসেন ঢাকায়। তো ঢাকায় এসে তারা হলে থাকেন না, তারা একটা ঘর ভাড়া নেন রায়ের বাজারে। তো রায়ের বাজারে ঘর ভাড়া নেন, বেশ অল্প ভাড়াতেই পান, এবং বেশ মানে তাদের জন্য বেশ কমফোর্টেবল একটা জায়গা, পুরনো বাড়ি যদিও, যেটা দোতলায় তারা বাসা ভাড়া নেন, এবং সেখান থেকে তারা প্রতিদিন তাদের ইউনিভার্সিটিতে যান এবং তাদের ক্লাস করেন আর ফিরে আসেন এখানে, এরকমই। তো এর মাঝে তার যে দুই মামার মধ্যে যে ছোট মামা, যিনি, তার নাম ছিল রফিক, এবং তিনি টিউশনিও করতেন কিছু, এরকম একটা অবস্থা।
তো ভালোই চলছিল তাদের দিনকাল। আস্তে ধীরে তাদের আবার সেই আড্ডা, পুরনো বন্ধু কিছুকে ফিরে পান, তাদের সাথে দেখা হয় এবং তাদের কয়েকটা বন্ধুর বাসা বাড়িও তারা খুঁজে দিবেন, তাদের আশেপাশে এরকম কথা বলেন, তাহলে তাদের মানে আড্ডাবাজি আরো ভালো জমবে। এরকম সবাই তো ইয়াং এবং তাদের একটা স্মৃতি আছে, বেশ কঠিন স্মৃতি। তো এরকম চিন্তা ভাবনা করছেন, ভালোই দিনকাল কাটছে। তো এর মাঝে একদিন অনিকের এক নানু গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন তার মেয়ের বাড়িতে, মানে অনিকের মামার কাজিনের বাসায়। সেটা কাঁঠাল বাগানে সেই বাসা। তো সেখানে আসেন এবং এসে অনিকের মামাদেরকে দাওয়াত দেন, তারা জানি যান, গিয়ে তার সাথে দেখা করেন এবং একসাথে তারা খাওয়া দাওয়া করবে, মানে ফ্যামিলি গেট টুগেদার টাইপের একটা ব্যাপার। তো অনেকের দুই মামার মধ্যে বড় মামা যেটা ছিল, দুইজনের মধ্যে যে একটু বড়, সে ওই দিন যেতে চায় না, তার বন্ধুদের সাথে স্পেশাল আড্ডা আছে। সে ছোট ভাইকে মানে রফিক তার যে মামা, তাকে বলেন যে তুই যা, তুই গিয়ে ওখানে যা, যে ঘুরে আয়, বেড়ায়, আমি যাব না। তো অনেকে রফিক মামা চলে যায় তার কাজিনের বাসায় এবং গিয়ে সেখানে দেখে যে সবাই আছে, তার খালা আসছে এবং আরো দু একজন আত্মীয় আছে। তো তাদের সাথে মানে আড্ডা দিয়ে তার ভালো সময় কাটে, অনেকদিন পর দেখা সবার সাথে, এবং সবাই মিলে একসাথে একটু সময় কাটাতে পারা অনেক মানে মজার ব্যাপার। যাই হোক, সবার সাথে সে ভালো সময় কাটায় এবং এরকম মানে আড্ডা দিতে দিতে গল্প গুজব করতে করতে রাত হয়ে যায়, প্রায় রাত 12টার মতো বেজে গেছে। তো তাদের বাসাটা যেখানে ছিল জায়গাটা কিন্তু বেশ অন্ধকার, ওই যে ভূতের গুলি যে জায়গাটা ওইখানে। তো আড্ডাবাজি দিয়ে রাত 12টা বাজায় ফেলছে সবার সাথে। তো তারা বাসার মানুষজন, খালা বলে থেকে যা, তো বলে যে না না, আমাকে বাসায় যেতে হবে, মানে তার রফিক মামা আসলে এটা থাকতে চাচ্ছে না, আর বাসার মধ্যে অনেক মানুষ হয়ে গেছে এমনিও, আর ওইখানে সে থাকতেও পারবে না, তার বাসা সে যেখানে থাকে সেটার জন্য মন কাঁদতেছে। তো বলতে না, আমি যাব, থাকতে পারবো না, এই সেই জায়গা, বেরোয় যাই, কোনো অসুবিধা নেই। যুদ্ধ পরবর্তী সময় রাত নীরব হয়ে যায়, একেবারে অন্যরকম অবস্থা, একটু থমথমে অবস্থা। তো তার খালা তার ভাইয়ের জন্য, মানে তার যে ভাই, তার জন্য পাঙ্গাস মাছ রান্না হয়েছে, সে পাঙ্গাস মাছের তরকারি আর ভাত একটা বাটিতে দিয়ে দেয় তাকে। তখনকার সময় টিফিন ক্যারিয়ার বাটি ছিল অ্যালুমিনিয়ামের, তো সেটাতে দিয়ে দেয়। তো সেটা লক করে দেয়, বলে যে অমুকরে খেতে বলবি, যে আসলো না বলবি আমি রাগ করছি, এই বলে দেন। তো যাই হোক, অনেকে রফিক মামা সে টিফিন ক্যারিয়ার বাটি নিয়ে বাসা থেকে বেরোন। তো বাসা থেকে নেমে দেখেন যে অনেক রাত হয়ে গেছে, রাত 12টা মানে অনেক রাত। আর যুদ্ধ পরবর্তী সময় একটু নীরব থাকতো ওই জায়গাটা, আরো নীরব, কারণ অনেক মানুষ চলে গেছিল এখান থেকে, অনেক রকম ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো হেঁটে বেরোচ্ছে, দেখতেছে যে কুকুর ডাকতেছে, কেউ হু করতেছে, মনে হচ্ছে যে এইখানকার যে মানে বেয়াড়া কুকুর যেগুলো আছে, যার কোনো গার্ডিয়ান নাই, মানে রাস্তার কুকুর, সেগুলো মনে হচ্ছে যে একবার পাগলের মুঠ ডাকতেছে। তো অনেকের রফিক মামার একটু ভয় ভয় লাগে। তো যাই হোক, সে হেঁটে হেঁটে আসতেছে এবং অনেক দূর আসার পরও সে রিক্সা পেল না। চিন্তা করলো যে আমি আর কি রিক্সা নিব, আমি ধানমন্ডির মধ্যে দিয়ে হেঁটে চলে যাব। তার ইচ্ছা হচ্ছে ধানমন্ডির মধ্যে দিয়ে সে হেঁটে আসবে, ওই একদম রাস্তা দিয়ে হেঁটে সোজা এসে সে একদম 32 নম্বর ব্রিজ ক্রস করে ধানমন্ডি পুরাতন 27 নম্বর রাস্তা দিয়ে ক্রস করে সে বের হয়ে যাবে, ওই পাশে রায়ের বাজার ঢুকে যাবে সে, এই হচ্ছে তার চিন্তা। তো যাই হোক, সেইভাবেই ঢুকে গেল সে, ঢুকে ধানমন্ডির মধ্যে দিয়ে আসতেছে। তো ধানমন্ডি তখন কিন্তু এমনিতেই মানে ধানমন্ডি অনেক নীরব হয়ে যেত রাতের বেলা। এমনকি আমি আমার ছোটবেলায় দেখছি, মানে 90-এর দশকের আগে, তখনও কিন্তু ধানমন্ডি একদম নিশুতি থাকতো। এখন তো মানে কল্পনাই করা যায় না, এখন মনে হয় যে চরম বিজি একটা জায়গা, তখন কিন্তু অনেক নীরব। আর সে 70-এর দশকের নীরবতা মানে কঠিন অবস্থা। তো সেই রফিক মামা আসতেছে, সেখান দিয়ে দেখতেছে যে একদম নীরব নিথর, মানে শুধু ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে আর রাস্তার মধ্যে তার যে হাঁটার শব্দ সেটা। তো সে টিফিন ক্যারিয়ার বাটি নিয়ে হেঁটে হেঁটে আসতেছে এবং মানে তার মধ্যে মানে কেমন জানি একটা মানে ভয় ভয় কাজ করতেছে, এরকম নীরব রাস্তাঘাট দেখে অন্যরকম লাগতেছে তার কাছে। এবং কয়েকটা বাড়ি সে দেখতেছে পাশাপাশি একদম খালি, মানে মানুষজন নাই। হয়তো এইসব বাড়িতে কোনো ইনসিডেন্ট হয়েছে যুদ্ধের সময়, কেউ নাই, পুরা খালি, খাখা করতেছে, দেখে বোঝা যাচ্ছে কেন মানুষজন থাকে না, বিশাল বাড়ি, খাখা করতেছে। এর মাঝে আকাশ গুড়গুড় করা শুরু করলো। আকাশটা এমনি থমথমে হয়েছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি টিষ্টি হতে পারে, কেমন একটা গুমোট আবহাওয়া। তো অনেকে রফিক মামা দেখলো যে আকাশ বেশ গুমোট এবং আকাশ ঘুড়ঘুড় করতেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তো সে হাঁটতে হাঁটতে ডান দিকে যে মসজিদ ছিল, মসজিদ পার হয়ে হেঁটে সামনে আসছে ঠিক 32 নম্বর ব্রিজটার কাছে। তখনকার ব্রিজ ছিল একদম ফ্ল্যাট, মানে এখনকার মতো এরকম মোবাইল ব্রিজ না। তো ওইটার কাছে যখন চলে আসছে, এই সময় হঠাৎ বৃষ্টি নামলো, টপ 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 করে কিছু বৃষ্টি পড়া শুরু করলো এবং দুই একবার মেঘ ডাকার সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গেল। তো
রফিক মামা বুঝলো যে এখন তো বিপদে পড়লাম, হাতের মধ্যে টিফিন ক্যারিয়ার এবং বৃষ্টি পড়া শুরু হয়েছে, তার গায়ের মধ্যে শার্টের মধ্যে বেশ কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে গেছে। দ্রুত হাঁটা শুরু করলেন তিনি, দ্রুত হেঁটে চিন্তা করছেন কি করবেন। এই সময় হঠাৎ জোরে নামলো বৃষ্টি। তো তিনি কেবল ব্রিজটা তখন পার হয়েছেন, ব্রিজটা পার হয়েই দেখতেছেন সামনে একটা বাসা, ওখানে মানে কাছেই সেই বাসাটা খালি, বোঝা যাচ্ছে ওখানে কেউ নাই বাসার মধ্যে। মানে তিনি দেখে বুঝতে পারছেন যে বাসাটার মধ্যে মানুষজন থাকলে যেই উপস্থিতি থাকে সেরকম কিছু নাই, আর এখন থাকলেও কিছু করার নাই, তাকে একটা আশ্রয় নিতে হবে, শেড লাগবে। তো তিনি চিন্তা করলেন যে যদি কেউ থাকেও আমি দারোয়ানরে বলবো যে আমাকে একটু দাঁড়াইতে দেন। ওখানে গাড়ি বারান্দা থাকতো তখন, গাড়ি বারান্দার নিচে, তখনকার বাড়িগুলা পুরোনো মডেলের, তো গাড়ি বারান্দার মতো থাকতো। তো তিনি দ্রুত ওই গেটের কাছে যে গেটটা ঠেলা দেন, দেখে যে গেট খুলে গেছে, মানে 2 পাটের গেট খুলে গেছে, ক্যাঁচ করে শব্দ হলো, খুললো। তিনি দ্রুত ঢুকে গেলেন, মানে দৌড় দিয়েই ঢুকলেন। তো ঢুকে দেখতেছেন গাড়ি বারান্দা, ওটার নিচে দাঁড়ালেন। দাঁড়ায় দেখতেছেন বৃষ্টি বেশ জোরে শুরু হলো, ঝুম বৃষ্টি, মানে একদম সব মানে ধুয়ে নিয়ে যাচ্ছে বৃষ্টিতে, এরকম একটা অবস্থা। তো তিনি হাঁটতে হাঁটতে আরো সামনে আসলেন একটু, যাতে ওই মানে ওই বৃষ্টি মাটিতে পড়ে যে ছিটে আসে সেটা যাতে তার পায়ে না লাগে। তিনি খুব শখ করে জুতা পরতেন, চকচকা জুতা, তো জুতা নষ্ট হয়ে যাচ্ছে পানির ছিটা লেগে। তিনি হেঁটে একটু সামনে আসলেন এবং তিনি বুঝলেন যে তিনি আসলেই ঠিক ধারণা করছিলেন এই বাসাটার মধ্যে কেউ নাই। বাসায় যারা ছিল হয়তো চলে গেছে এখান থেকে, বা কিছু ওই সময় আসলে অনেক ফ্যামিলি চলে গেছিল, আবার অনেক রকম ইনসিডেন্টও হয়েছিল এখানে। তো যাই হোক, এই কারণে তিনি চিন্তা করতেছেন এত খালি বাড়ি, মানে কেমন একটা অবস্থা, এরকম চিন্তা করতেছেন তিনি। তো তিনি হাঁটতে হাঁটতে একটু সামনে আসলেন ভালো মতো দেখার জন্য। এটা একটা কিউরিয়াসিটির থেকে, খালি বাড়ি যেহেতু দেখছেন। তো নিচে দেখলেন যে তিনি যেখানে দাঁড়াচ্ছেন তার থেকে 3টা সিঁড়ির ধাপ ওঠার পর বেশ খোলা একটা জায়গা, এবং ভেতরের দেখা যাচ্ছে করিডোরের মতো, এবং সামনের একটা লোহার দরজা ছিল, মানে যে জালি টাইপের, সেটা খোলা, হাট করে খোলা, কিছু নাই, এতটুকু দেখা যাচ্ছে, এতটুকু আকাশের আলোতে দেখা যাচ্ছে। তো তিনি কি মনে করে আস্তে করে হাঁটতে হাঁটতে উঠে গেলেন, এই 3টা পা সিঁড়ি উঠে সামনে গেলেন। তো বৃষ্টির শব্দ বাইরে খুব জুম হচ্ছে, এবং তার জুতার শব্দটাও তিনি শুনতে পাচ্ছেন এর মাঝে। তিনি এদিক ওদিক তাকায় দেখলেন যে ঘরগুলো দেখা যাচ্ছে খোলা। তো বেশ কিউরিয়াসিটি পেয়ে বসলো তাকে, তার কেন জানি মনে হলো যে একটু দেখি ঘরটার ভিতরে কি, এরকম খোলা কেন, ঘর বাড়ি এরকম খোলা, কেউ নাই, এই বাড়ির মানুষজন সব গেছে কই। এটা চিন্তা করতে করতে তিনি আবার চিন্তা করতেছেন যদি মানুষ থাকে এটা কেমন হলো, আর এটা কি ঠিক আমার এরকম যাওয়া। এরকম চিন্তা করতে করতে নিজের অজান্তেই তিনি গিয়ে উকি দিলেন ঘরের ভেতরে। কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে চোখের মধ্যে অনেকক্ষণ অন্ধকার, মানে একেবারে ঝুম মেরে আছে, মানে অন্ধকারে কিছুই দেখতে পেলেন না। তো তিনি জানেন কয়েক সেকেন্ড পরেই তার চোখের সামনে আলো আধারিশ হয়ে যাবে। এগুলোতে তিনি অভ্যস্ত হয়ে গেছেন, কারণ তিনি যুদ্ধে গেছিলেন। তো বেশ কিছুক্ষণ এরকম তাকায় থাকার পরেই দেখলেন আসলেই আকাশের যে আলোটা হালকা ভাবে আসতেছে, মধ্যে ঘরের ভেতরটা মোটামুটি দেখা যাচ্ছে। তিনি বুঝলেন বাসার ভেতরে হয়তো মানে কিছু আসবাবপত্র আছে, সেগুলো এলোমেলো ভাবে আছে, মানে গোছানো না। তো তিনি চিন্তা করলেন যে এই বাসায় কেউ যারা ছিল তারা হঠাৎ করে চলে গেছে কোনো কারণে, বা বাসাটার হয়তো কারো দায়িত্বে দিয়ে গেছে, সে হয়তো দেখে না। এগুলো যখন চিন্তা করতেছেন, হঠাৎ করে তিনি টের পেলেন যে তার গলার মধ্যে কিছু একটা পেঁচায় যাচ্ছে, কেমন যেন রেশমি পিচ্ছিল টাইপের কিছু। তো জিনিসটা পেঁচায় টাইট হয়ে যাচ্ছে তার গলায়। তিনি তাড়াতাড়ি খুব দ্রুত হাত দিয়ে এরকম ধরার চেষ্টা করলেন জিনিসটা কি। তার কাছে মনে হলো যে এক গোছা চুল ধরলেন তিনি, কিন্তু তার হাতের মধ্যে পিছলে গেল চুলগুলা, তার গলার মধ্যে একটা মানে প্যাচ লাগে আটকায় দিল ভালো মতো, তার দম বন্ধ হয়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি তার আরেক হাতে যে টিফিন ক্যারিয়ার ছিল সেটা ছেড়ে দিলেন, দিয়ে তিনি 2 হাত দিয়ে ওটা সরানোর চেষ্টা করলেন। অনেকক্ষণ ধরে সরানোর চেষ্টা করতে করতে এক সময় দেখলো সেট করে তার গলার থেকে ছুটে সরে গেল সেটা চুলটা। তিনি মাথা ঘুরায় তাকালেন, দেখলেন ওই পাশের যে ঘরটা ছিল সেখান থেকে কিছু একটা এসে তাকে পেঁচায় ধরছিল, তিনি বুঝতে পারছেন ওদিকে। এবং তিনি অবাক হয়ে দেখলেন যে তিনি যে টিফিন ক্যারিয়ার পড়ছে ওইখানে, টিফিন ক্যারিয়ারটা ওইখানে নাই, টিফিন ক্যারিয়ারটা ওখান থেকে চলে গেছে কোথাও, মনে হচ্ছে ভোজবাজির মতো ফ্লোর থেকে মিলাই গেছে ওইটা। তো অনেকের মামা বেশ ভয় পেলেন। তিনি খুব দ্রুত, মানে একই সাথে ভয় পাইছেন আর কিউরিয়াসিটিও ফিল করছেন, তিনি খুব দ্রুত ওই যেদিক মনে হয়েছিল যেদিক থেকে কিছু আসছিল ওই ঘরটার দিকে তিনি উকি দিলেন, তিনি দৌড় দিয়ে উকি দিলেন। উকি দিয়ে তিনি আবছা আলোতে বোঝার চেষ্টা করতেছেন, কিছুক্ষণ তার চোখে মানে ধাঁধা লেগে আছে, কিছু বুঝতেছেন না। কিছুক্ষণ পর তার কাছে মনে হলো ওই ঘরের মধ্যে উপর থেকে কিছু একটা ঝুলে আছে, মানে তিনি মানে বোঝার চেষ্টা করছেন কি এই মানে রাতের আলোতে হালকা আলো আধারের মধ্যে তিনি বোঝার চেষ্টা করছেন কি।
কিছুক্ষণ হওয়ার পর তিনি বুঝতে পারলেন কোন একটা অবয়ব সেটা ওই ফ্যানের উপর থেকে ঝুলে আসে, এবং তিনি যেটা দেখলেন যে নিচের অংশটা দেখে তিনি বুঝতে পারলেন নিচের অংশতে হালকা দেখা যাচ্ছে যে দুইটা পা, এরকম দুইটা মানুষের পা ঝুলে আসে ওই ফ্যান থেকে নিচে, এবং পা দুটো হঠাৎ করে এরকম করে নড়া শুরু করলো কিছুটা, এই আলো আধারিতে তিনি বুঝলেন, এবং তিনি ভয়ে কেঁপে উঠলেন যে এটা কি দেখলাম আমি। সাথে সাথে তিনি দেখলেন যে ওই যে ফ্যান থেকে ঝুলে আসে ওখানে দুইটা চোখের মতো জ্বলে উঠলো। অনেকের মামা ভয়ের চোটে ওখান থেকে দৌড় দিলেন এবং তিনি দৌড়ে সিঁড়ি দিয়ে নামলেন। তিনি পা পিছলে পড়ে গেলেন সামনে, প্রচন্ড ব্যথা পেয়েছেন হাতে। এই সময় তিনি বুঝলেন যে তার পা কেউ চেপে ধরে তাকে টানতেছে পেছন দিকে। তিনি আরেক পা দিয়ে সে হাতের মধ্যে জোরে লাথি মারলেন এবং ছাড় বলতেছেন। তিনি পা দিয়ে জোরে লাথি মারতেছেন এবং মনে মনে দোয়া পড়তেছেন। তো কিছুক্ষণ পর তার পাটা ছেড়ে দিল। তো তিনি তাড়াতাড়ি উঠে ওখান থেকে বেরোলেন। তখন বৃষ্টি কমে গেছে, হালকা হালকা চিটচিট বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় তিনি রাস্তায় বেরোয় আসলেন। এসে দেখতেছেন যে রাস্তা পুরো ফাঁকা, কিচ্ছু নাই, মানে থমথম করতেছে পুরো রাস্তা, খা কিচ্ছু নাই। তিনি মোটামুটি দৌড়ানোর মতো স্পিডে চলা শুরু করছেন। তো মানে আর তার মনের মধ্যে শুধু কাজ করতেছে যে তাকে কি ধরলো তার হাত থেকে এরকম টিফিন ক্যারিয়ারটা নিয়ে গেল। তো দৌড়াইতে তিনি একসময় মূল রাস্তায় চলে আসলেন, 27 নম্বর। সেটা দেখলেন যে ওখানে তখন কিন্তু কারেন্ট নাই, সেটা অন্ধকার হয়ে আছে, কিন্তু ওইখান থেকে হঠাৎ করে দুই একটা গাড়ি শাঁ করে চলে গেল 27 নম্বর। এই গাড়িগুলোকে দেখে তার মনে একটা সাহস আসলো যে মনে হয় মানে এখানে প্রাণের চিহ্ন আছে। তো যাই হোক, ওই রাস্তাটা তিনি হেঁটে পার হয়েছেন, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। বৃষ্টি প্রায় থেমে গেছে, হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তিনি একটা ওই রাস্তা পার হয়ে একপাশে একটা ছোট গলি আছে, ওইটা দিয়ে ঢুকে গেলেন রায়ের বাজারের দিকে। তো রায়ের বাজারের দিকে ঢুকে দেখতেছেন যে এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে গেছে। রাস্তার পাশে বাড়ি ঘরগুলো আছে এবং কিছু কিছু বাড়ি পুরা অন্ধকারে খা করতেছে এরকম। যাই হোক, তিনি তাদের বাসার দিকে মানে হেঁটে চলতেছেন, তার মাথার মধ্যে শুধু ঘুরতেছে যে কি দেখছেন এটা। যাই হোক, যে বাসায় তারা থাকতেন সেটা একটা ছোট গলির মধ্যে, এরকম একটা গলি দিয়ে হেঁটে চলে যেতে হয় সামনে। তো গলিটা বেশ চিকন একটা গলি। তো ওই গলিতে তিনি যখন ঢুকে তিনি গলির শেষ মাথায় আসছেন, এই সময় তিনি দেখলেন যে গলির মাথার মধ্যে মনে হচ্ছে কিছু একটা দাঁড়ায় আছে, একটা অবয়বের মতো। এইটা এই অন্ধকারে মানে ওই পাশের আলোতে ঠিকমতো বোঝা যাচ্ছে না। তো তিনি বোঝার চেষ্টা করছেন কি, তার কাছে কিন্তু কোনো ফ্ল্যাশ লাইট বা কিছু নাই। আর তখন তেনা যে ঘড়ি পড়তেন, তিনি ওই সেই সেইকো ঘড়ি, যেটা নাকি কাটা ঘুরে আর কি, ওইটার সাথেই নাই, রেডিয়ামগুলো জ্বলতেছে অন্ধকারে। তো তিনি খেয়াল করে ভালো মতো তাকায় দেখতেছেন। হঠাৎ তিনি বুঝতে পারলেন বড় কোনো কুকুর ওইখানে দাঁড়ায় আছে, এবং কালো কুচকুচে কুকুর। এটা গড় করতেছে ওইখান থেকে। তাকে দেখে একদম গলার ভেতর থেকে শব্দ বের করছে, ভারী শব্দ। অনেক ভয় পেয়ে গেলেন অনেকের মামা, রফিক মামা ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করতেছেন এইখান থেকে যদি চিৎকার দেন ওই ফাঁকা জায়গায় যে তার ভাইয়ের কাছে পৌঁছাবে না চিৎকার, এরকম একটা অবস্থা। তো তিনি তারপরও ভয়ে চিৎকার দিলেন, ভাইয়া বলে চিৎকার দিতেছেন, ভাইয়ের নাম ধরে ডাকতেছেন, তার ভাইয়ের নাম ধরে। তো অনেকবার চিৎকার দিতেছেন এবং পরবর্তীতে তিনি দোয়া পড়া শুরু করলেন। এই সময় তিনি শব্দ শুনলেন যে কুকুরটা ডাকতেছে ঘেউ ঘেউ করে। হঠাৎ করে কুকুরটা চোখ জ্বলে উঠলো, তিনি আরো ভয় পেয়েছেন। মানে তার আসলে মানে ওই সময় নার্ভাস ব্রেকডাউন হওয়ার মতো একটা অবস্থা। এই সময় তিনি পেছন থেকে শব্দ শুনতেছেন যে তার ভাই তার নাম ধরে ডাকতেছে, এবং তিনি মনে হয় হাতে লাঠি বা কিছু নিয়ে আসছেন, ওইটাতে জোরে বাড়ি দিতেছেন ফ্লোরের মধ্যে। এই সময় তিনি বুঝলেন যে কুকুরটা এদিকে তাকাচ্ছিল, কুকুরটা বের হয়ে গেছে এদিক থেকে। তিনি স্পষ্ট দেখলেন একটা কালো কুচকুচে কুকুর এই গলি থেকে বের হয়ে যে ফাঁকা জায়গাটা, তাদের যে বাসার সামনের অংশে দাঁড়াইছে, এবং সেটা ওখান থেকে মানে গড় করতেছে। তা তার ভাইয়ের কথা শুনতে তার ভাই বলছে যা লাঠি দিয়ে বাড়ি মারতেছে এরকম। অনেকক্ষণ তার ভাই এরকম করলো। তো তিনি দোয়া পড়তে চিন্তা করলেন ভাই তো একলা, কুকুরটা যদি আক্রমণ করে ভাইরে। দোয়া পড়তে তিনি যখন আসছেন দেখলেন কুকুরটা ঘুরে আবার তার দিকে তাকায় একদম জোরে সাউন্ড করে দৌড় দিয়ে একটা দিকে চলে গেল, যে দিকটায় কয়েকটা ছোট ছোট ঘর ছিল, ওই তারা যে বাসাটা থাকতো তার পাশে, ওইটার ফাঁক দিয়ে চলে গেল। ওই কোণার মধ্যে একটা বড় গাছ ছিল, একটা এরকম বড় একটা নিম গাছ ছিল, নিম গাছের পাশ দিয়ে চলে গেছে কুকুরটা। তো তারা দুই ভাই তাতে আসে। ভাই বললো কি রে, এটা কই থেকে আসছে, তোর এই অবস্থা কেন? তো তিনি বলছেন আমারে উপরে নিয়ে চলো, ঘরে কথা বলি। তো বলে দুইজন আসছে। তো বাসায় তারা ঢুকে গেল তাদের রুমে। তখন ইলেকট্রিসিটি নাই, মানে তখন ইলেকট্রিসিটি গেলে বেশ লম্বা সময় ধরে থাকতো না। তো ঢুকছে, ভাইকে বললো যে দেখলো মোমবাতি জ্বালা রাখছে, বললো যে আমি তো সমস্যায় পড়ছিলাম। তো ভাই বলছে কি হয়েছে? বলে যে এরকম ঘটনা আসার সময় রাস্তায় হয়েছে।
তো তার ভাই বললো যে এই কুকুরও তো আমি কোনোদিন দেখিনি, এই বাসায় এতদিন চললাম। তো তার রফিক মামা বলতেছে যে আমিও দেখিনি। তো তখন তার ভাই বলতেছে মনে হয় খারাপ কিছু ছিল যেটা তোরে এখানে ফলো করে আসছে। যাই হোক, দোয়া দরুদ পড়ে টোড়ে চুপচাপ থাক, তোরে ফলো করে আসছে, আইসা হয়তো এইখান পর্যন্ত আসছে। এই কুকুরটাই মনে হয় ওইটা, দশ না কালো কুকুর। তো তারা মোটামুটি, তারা যেহেতু দেশের বাড়িতে যায়, তারা এইসব সম্বন্ধে মোটামুটি ধারণা রাখে দুই ভাই। তো যাই হোক, রাতের বেলা তারা ওই সময় ফ্রেশ ট্রেশ হয়ে রফিক মামা ঘুমাইলো, ভাইও ঘুমাইলো। তো তার রফিক মামা নাকি যখন ঘুমায় গেছে, তার পুরো ডিপ ঘুম চলে আসে, এই সময় নাকি তার পায়ের কাছে কিন্তু জানালা ছিল একটা, তার পায়ের মধ্যে সে একটা স্পর্শ পায়, মনে হয় কেউ ধরছে, ঠান্ডা কোনো কিছু। তো তিনি এরকম হঠাৎ করে উঠেন এই ঠান্ডা স্পর্শ পেয়ে, তাকায় দেখেন জানালা খোলা, এবং জানালা দিয়ে একটা হাত এসে তার পাটাকে চেপে ধরছে তার পায়ের গোড়ালির কাছে, এবং চাপটা আস্তে আস্তে শক্ত হচ্ছে। তিনি বুঝতে পারেন এটা কি। হঠাৎ করে তাকে বিছনার থেকে টেনে ও একেবারে গ্রিলের কাছে নিয়ে আসে, তাদের যে ওই জানালার গ্রিলের সাথে, তখন ছিল এরকম শিকের মতো গ্রিল, ওইটার কাছে নিয়ে আসে। তার পাটা মনে হলো যে ওই শিকের বাইরে টেনে নিয়ে গেল। তিনি স্পষ্ট ফিল করলেন তার ডান পাটা চলে গেছে শিকের বাইরে। তো তিনি ভয়ের চোটে চিৎকার করে উঠলেন, এবং শব্দ হয়েছে ধরম করে। তার পায়ের কাছে অবশ্যই ছিল না, বিছানা বেশি উঁচা ছিল না, তাহলে তো হইতো না। তো নিয়ে যখন তারে, এবং তিনি প্রচন্ড ব্যথা পাইলেন, কারণ তার এক পায়ের যতটুকু, তার এই যে হাঁটুর আগ পর্যন্ত যে ওই শিকের মধ্যে আটকায় গেল। চিৎকার করছেন, তো তার ভাই লাফ দিয়ে উঠছে, উঠে দৌড় দিয়ে তার ভাই আসছে। তো তার ভাই বাতি জ্বালাইছে, লাইটের সুইচ ঘুমানো আগে বন্ধ করে দিয়েছিল, বাতি জ্বালাইছে, দেখে লাইট জ্বলছে, কারেন্ট আসছে। তার ভাই অবাক হয়ে গেল, কি রে তোর পা জানালার বাইরে, জানলা তো লাগাই দিছিলাম, জানলা খুললো কে? তাড়াতাড়ি পা নিয়ে আসলেন, ভাইকে টেনে আনলেন। তো সেই রফিক মামা ভয়ে কাঁপতেছেন, তিনি অবাক হয়ে গেছেন যে কি তাকে এরকম নিয়ে গেল। তো ভাইরে বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো তার ভাই বললো যে রাত্রেবেলা বাকি টাইমটা জেগে থাক, অসুবিধা নেই, আর শুইস না। তো তার ভাই বসলো, লাইট জ্বালায়, তারা দোয়া দরুদ পড়লো দুই ভাই, এবং এক সময় ফজর আজান দিল। তো সকালবেলা তার বড় ভাই বলতেছে আর কি, যখন ফজর আজান দেওয়ার একটু পরে বলতে চল মসজিদে যাই দুইজন, কি হয়েছে জিনিসটা জানা দরকার। তো তিনি তার রফিক মামাকে নিয়ে, তার যে বড় মামা, যেটা দুই মামার মধ্যে যে বড়, দুজনে মিলে ওখানকার মসজিদে গেলেন। তো মসজিদে গিয়ে ওখানে তারা নামাজ আদায় করলেন, ফজরের নামাজ, ফজর আদায় জামাতে আদায় করার পর ওখানকার যে ছিলেন ইমাম সাহেব, তাকে বললেন যে এরকম এরকম ব্যাপার। ইমাম সাহেব অনেকক্ষণ শুনলো, শুনে তাকাইলো অনেকের মামার দিকে, রফিক মামার দিকে, এবং তার চোখের দিকে তাকাইলো, তাকায় দোয়া পড়লো অনেকক্ষণ। দোয়া পড়ে বললো যে ওর উপরে তো আসর করছে, আসর ওর উপর ভর করতে পারেনি, বাট ওকে ফলো করে করে আসে আর কি, ওর আশপাশ দিয়ে ঘুরঘুর করতেছে। তো ওকে ওই যে বলছে যে ঘটনা, যে এরকম রাস্তায়, তো বলছে ঘটনা যেরকম হয়েছিল, বলছে রাস্তায় যখন সে আসতেছিল তখনই তাকে করছিল, টার্গেট করছিল, আর তারপর তাকে ফলো করে এই পর্যন্ত আসছে। বাসায় যে রাত্রেবেলা আসছে, এটা খারাপ, যে জিনিসটা তার সাথে আসছে এটা খারাপ, ক্ষতি করতে আসছে। ওই যে ওর যে তরকারি মাছ, ওইটা ওই নিয়ে গেছে, এবং ওকে যে ক্ষতিটা করতে গেছে। তো যাই হোক, ইমাম সাহেব দোয়া দরুদ পড়ে দিল। দোয়া দরুদ পড়ে তাকে বলল যে এই সব সময় আমল করবেন, নামাজ কালাম পড়বেন, আর বাসায় চলাফেরা করার সময় যখন রাস্তায় বেরোবেন তখন সবসময় দোয়া পড়ে ফু দিয়ে গায়ে দোয়া শিখাই দিল। বললো যেটা শিখাই দিল, বলে দিল আর কি, যে এই দোয়াটা পড়ে ফু দিবেন গায়ে, ফু দিয়ে তারপর ঢুকবেন আর আসবেন। তো এগুলো শিখাই দিল। তো অনেকের মামা এরপর থেকে ওই বাসায় যে কদিন ছিল এরকম দোয়া দরুদ পড়ে আসতো। তো উনি নাকি প্রায়ই দেখতেন যে তাদের বাসায় ঢোকার সময় ওই সামনে রাস্তার একটা মোড় ছিল, ওইখানে নাকি দেখতেন যে এরকম বসে রয়েছিলাম পাগলের মতো, কে জানি রাত হইলেই দেখতো বসে রয়েছে, এবং তার দিকে তাকায় নাকি হাসতো, খ্যাক 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 করে হাসতো। তো তিনি খুব ভয় পেতেন। তো যাই হোক, একসময় ওখানে থাকতে থাকতে পরে ওখান থেকে তারা সরে আসেন, তারা জিগাতলার দিকে যান, এবং তারপরে তারা অন্য জায়গায় মুভ করে যান ওইখান থেকে। তো এই ছিল অনেকের মামার ঘটনা, বেশ ইন্টারেস্টিং, বেশ ভয়ের ছিল। হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি জানি রাসেল ভাই আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি 2010 থেকে রাসেল ভাই আপনার ভূত এফএম শুনি। আমার ভূত এফএম শুনতে অনেক বেশি ভালো লাগে, বলতে পারেন যে আমি একজন আপনার একনিষ্ঠ ফ্যান। আমি 2010 থেকে শুনতাম। সে সময় আসলে আমার কাছে একটা রেডিও এফএম একটা ছিল, যেটা আমি কিনেছিলাম। ওইটা দিয়ে আমি অ্যান্টেনা দিয়ে আপনাদের প্রোগ্রামগুলো শুনতাম, আমার অনেক ভালো লাগে।
তো রাসেল ভাই, আমার প্রথমে পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম রিপন, আমি লালমেট থেকে বলতেছি। আর আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আশা করি শ্রোতাদের অনেক ভালো লাগবে। এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার নানার কাছ থেকে। তো এই ঘটনাটা ঘটেছিল নানার দাদার সাথে। তো ঘটনাটা একদম বাস্তবসম্মত একটা ঘটনা, একটা গ্রামীণ ঘটনা। আশা করি শ্রোতাদের অনেক ভালো লাগবে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো আমার নানুর ওই দাদার নাম ছিল হচ্ছে ফখরুল, এবং ওনার বাসা ছিল আমাদেরই লালমনিরহাটের আদিতমারি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নে। তো এই সাপটিবাড়িতে ওনার বাসা ছিল। ঘটনাটা আসলে অনেক দিন আগে, 2000 সালের আগে, বিশেষ করে 1990 সালের দিকে ঘটনা। মোটামুটি অনেক দিন আগের ঘটনা, এটা 35 বছর আগে সম্ভবত। তো সেই সময় এই একটা ভয়ানক ঘটনা ঘটে ওই নানার দাদার সাথে। তার নাম হচ্ছে ফখরুল। তো উনি বেশ সম্মানিত পরিবারের একজন ছিলেন। বিশেষ করে ওনার বাবা মা থেকেও অনেকগুলো তিনি সম্পত্তি পান চাষাবাদ করার জন্য। তো তিনি এই চাষাবাদ করার জন্য দেখা যায় যে তার 2 জোড়া হাল ছিল। দেখা যায় এই 2 জোড়া হাল দিয়ে তিনি, মানে 4টা গরু দিয়ে তিনি হলো তার সমস্ত জমি চাষাবাদ করতেন। হাল দিয়ে সেগুলো চাষাবাদ করতেন। তো তিনি নিয়মিতই তার হলো জমিতে চাষাবাদ করতে যেতেন। তো রাসেল ভাই, তো ওনার হলো বাসা থেকে যখন উনি ওনার হলো ওই খেতে যান, বিশেষ করে গরুগুলো নিয়ে, তো যাওয়ার সময় যে মেঠোপথটা ছিল, সেই মেঠোপথটার ধারে একটা বটগাছ ছিল, এবং বটগাছের আগেই একটা শ্মশানও ছিল, হিন্দুদের একটা শ্মশান। কিন্তু এই শ্মশানটা খুবই কম ব্যবহার হয়। বলতে দেখা যায় যে যেহেতু আমাদের ওই সাপটিবাড়ির ওই জায়গাটায় আসলে হিন্দুদের বসবাস কম, তো অল্প কিছু হিন্দুদের পরিবারের বসবাস ছিল। তো দেখা যায় যে কেউ যদি মারা যেত, তখন আসলে ওই দাহ কাজটা করা হতো। আর এটা অনেক দিন পর পর করা হতো। দেখা যায় যে 3 মাস, 5 মাস, 6 মাস এরকম একটা সময় পর পর হয়তো কেউ যদি মারা যায়। এমনও দেখা যায় যে 1 বছর পর যদি কেউ মারা যায়, তখন হয়তো বা এই শ্মশানে দাহ করা হতো। তো দেখা যায় যে শ্মশানটা খুবই পরিত্যক্ত অবস্থা থাকতো, একদম জঙ্গল দিয়ে ভরপুর। এখন যেরকম আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটগুলো, আসলে সে সময়ে মেঠোপথগুলো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, একদম জঙ্গলে ঘেরা ভরপুর ছিল। তো রাসেল ভাই, উনি হচ্ছে ওই মেঠোপথে দিয়ে রেগুলার যাওয়া আসা করেন, কখনো আসলে ভয়ের শিকার হননি। তো প্রথমবার যখন উনি ভয়ের শিকার হন, তিনি একদিন ওই হচ্ছে তার জমিতে লাঙ্গল চাষ করার শেষে তিনি যখন ওই বটগাছের নিচ দিয়ে আসতেছেন, মেঠোপথটা ওই বটগাছের নিচ দিয়ে, তো তিনি দেখেন যে বটগাছের নিচটা একদম খুবই অন্ধকার, সেই সাথে একদম নিশ্চুপ। অথচ তিনি যতদিনই সন্ধ্যার সময় কাজ শেষে ওই বটগাছের নিচ দিয়ে আসতেছিলেন, তিনি ততবারই বিশেষ করে ওই বটগাছে বিভিন্ন ধরনের পাখি বসবাস করতো, মানে পাখিরা থাকতো। তো ওদিক দিয়ে যাওয়ার সময় পাখিদের সাউন্ড, ঝিঝি পোকার সাউন্ড, অনেক কিছু তিনি শব্দ পেতেন। কিন্তু তিনি বেশ অবাক হয়ে যান যে সেদিন কোনো ধরনের পাখির আওয়াজ বা কোনো ধরনের ঝিঝি পোকার ডাক কোনো কিছুই তিনি পাচ্ছেন না। তো এটাতে তিনি বেশ অবাক হয়ে যান যে কী ব্যাপার, আজকে এই বটগাছটা এত শুনশান কেন? তো রাসেল ভাই, বলে রাখা ভালো, এই বটগাছটা বয়স প্রায় 25-30 বছর হবে। এটা অনেক আগের একটা বটগাছ, যদিও এখন এটার বয়স প্রায় 70-এর উপরে। তো যে ঘটনাটা যে সময় ঘটেছিল, সেই সময়ে ওই বটগাছটা প্রায় 30 বছর ঊর্ধ্বে। রাসেল ভাই, এখনও সেই বটগাছটা ওই রাস্তার ধারে আছে, যদিও বা এখনও রাস্তাটা পাকা হয়েছে, তো ওই বটগাছটা এখনও আছে। তো রাসেল ভাই, উনি ওই বটগাছটার এখানে এসে বেশ অবাক হয়ে যান, কারণ এটা তারা একদম পরিচিত একটা জায়গা। তো তার কাছে মনে হয় যে হয়তো কোনো একটা কারণে এই গাছটা নিচে আজকে এত শুনশান। যাই হোক, উনি হলো বটগাছটা পার হয়ে যখন ওই শ্মশানের কাছে যান, তো তিনি দেখেন যে শ্মশানের মধ্যে একটা চিতা জ্বলতেছে। তো তিনি যে বেশ অবাক হন যে তার এলাকার কেউ মারা গেছে, অথচ তিনি জানেন না।
তো যাই হোক, হয়তো বা কেউ মারা গিয়েছে, হয়তো তিনি জানেন না, এটা তিনি মনে মনে চিন্তা করলেন। তো রাসেল ভাই যখনই তিনি শ্মশানটা পার হতে যাবেন, তিনি অনুভব করেন কেউ একজন কান্না করতেছে। তো এই কান্নার শব্দ শুনে তিনি থমকে দাঁড়ান এবং যখনই তিনি পিছনে ফিরে তাকান, দেখেন যে ওই শ্মশানের পাশে একটা মহিলা কান্না করতেছে, খুবই করুণ স্বরে কান্না করতেছে। তো তিনি বেশ অবাক হন যে এই সন্ধ্যার সময় এখানে কেউ নেই। ওই চিতাটাও প্রায় শেষের দিকে জ্বলতেছে, প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ হলে হয়তো শেষ হবে। আর এখানে নাকি একটা মহিলা এত রাত, বিশেষ করে সন্ধ্যার সময় কান্না করতেছে। তো তার কাছে বেশ অবাক লাগে। আর সব থেকে বেশি অবাক লাগে রাসেল ভাই, যখন আসলে চিতা পড়ানো হয় তখন 1-2 জন কিন্তু ওই চিতা পড়ানোর দায়িত্বে থাকেন এবং চিতা পড়ানো শেষ হওয়ার আগ পর্যন্ত তারা সেখানে থাকেন এবং তাদের ওই ছাইগুলো নিয়ে তারপরে সেখান থেকে চলে যান। তো খুবই অবাক করার বিষয় যে দেখেন যে ওই চিতার মধ্যে যিনি চিতা আগুন নেবানোর শেষ পর্যন্ত থাকেন, যে ব্রাহ্মণ বলেন বা হচ্ছে ওদের ধর্মীয় দৃষ্টিকোণে যারা আর কি থাকেন, তিনি দেখেন যে এ ধরনের কোনো মানুষ আশেপাশে নেই, কিন্তু সেই চিতাটা এখনো হালকা জ্বলতেছে এবং সেই চিতার পাশে একটা মেয়ে কাঁদতেছে। তো তার কাছে এটা খুবই অবাক লাগে যে সন্ধ্যার সময় অন্ধকার হয়েছে, একটা মহিলা এখানে কাঁদতেছে, অথচ চিতার পাশে কেউ নেই। তো তিনি কৌতূহলবশত সেই মেয়েটার কাছে যান এবং জিজ্ঞেস করেন যে কে আপনি, আর আপনি এখানে কান্না করতেছেন কেন, আর এটা কাকে পড়ানো হচ্ছে? রাসেল ভাই সেই মেয়েটা প্রথমে কিছু বলে না। যখন এই ফখরুল সাহেব আবার জিজ্ঞেস করেন যে আপনি কে, আপনার তো চিনলাম না। রাসেল ভাই ওই মেয়েটা যখন ওই ফখরুলের সাহেবের দিকে তাকায়, ফখরুল সাহেবের যেন তার আত্মাটা যেন শুকিয়ে যায়। সে দেখে ওই মেয়েটার মুখটা ঝলসানো, হাতগুলোও ঝলসানো, যেন এইমাত্র তাকে আগুন দিয়ে কেউ পুড়িয়ে দিয়েছে। সেই পোড়া মুখ থেকে সে বলতেছে, আমার নাম করিমা, আমি এই হিন্দুপাড়াতেই থাকি, ওরা আমাকে আগুন ধরে দিয়ে মেরে ফেলেছে, আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। মানে ওই করিমা মেয়েটা ফখরুলের কাছ থেকে সাহায্য চাচ্ছে বাঁচার জন্য। তো এটা দেখার পর তো ফখরুল সাহেবের যেন কলিজার থেকে প্রাণটা চলে যায় অবস্থা এরকম, তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান। এবং তার কিছুক্ষণ পর সেই মেয়েটা বলে, এই চিতাটা আমার, এখানে আমিই জ্বলতেছি, আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। তো ফখরুল সাহেব যখনই শোনেন যে ওই মেয়েটারই চিতাটা জ্বলতেছে, তিনি এত পরিমাণ ভয় পান, তিনি তার জীবন বাঁচানোর জন্য গ্রামের দিকে, বিশেষ করে তার বাড়ির দিকে দেন এক দৌড়। এবং রাসেল ভাই তিনি বাসায় এসে ধুম করে পড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এবং ওই ফখরুল সাহেবের স্ত্রী এবং তার সন্তানরা যখন তাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরান, তিনি অবাক হয়ে যান যে তিনি বাসার মধ্যে, তিনি নিজেও জানেন না তিনি বাসায় চলে এসেছেন। তো এরপর রাসেল ভাই ওই ফখরুল সাহেবের স্ত্রী লক্ষ্য করেন যে তিনি রাত বিরাতে আজে বাজে কথা বলেন। দেখা যায় যে কেউ একজন তার কাছে সাহায্য চাচ্ছে এবং তিনি মানা করতেছেন। তো এই ধরনের সিনগুলো তিনি স্বপ্নের মধ্যে দেখতে শুরু করেন এবং সেই সাথে তিনি সেই মেয়েটাকে উদ্দেশ্য করে প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করেন। তো এরপর রাসেল ভাই ওই ফখরুল সাহেবের স্ত্রী বুঝতে পারেন যে হয়তো কোনো জিনঘটিত সমস্যা। তো পরবর্তীতে সকাল হলে দেখেন যে ফখরুল সাহেব একদম স্বাভাবিক এবং তাকে যখন বলেন যে আপনি এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন রাতের বেলা, আপনার উচিত যে একজন কবিরাজের কাছে যাওয়া বা একজন হুজুরের কাছে যাওয়া, নাহলে হয়তো বা আরও কোনো সমস্যা তৈরি হতে পারে। তো ফখরুল সাহেব তার স্ত্রীর কথা শুনে একজন কবিরাজের কাছে যান এবং কবিরাজকে বলেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। এবং পরবর্তীতে সেই কবিরাজ তাদের বাসায় আসে এবং তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে সেই বট গাছে একটা নাকি জিন রিসেন্টলি থাকা শুরু করেছে এবং সেই জিনটাই নাকি ফখরুল সাহেবের প্রতি নজর দিয়েছে। তো সেই জিনটা আসলে মেয়ে জিন এবং সেই জিনটা নাকি ফখরুল সাহেবকে সাহায্যের জন্য আসলে ডিস্টার্ব করেছে। যাই হোক,
ফখরুল সাহেব বলে যে আমি আসলে কাউকে সাহায্য করতে চাই না, আমি আসলে জিনের পাল্লায় পড়তে চাই না, আপনি আমাকে সাহায্য করেন, আপনি আপনি যা 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 করা দরকার তাই করেন। তো পরবর্তীতে সেই তান্ত্রিক যেটা করেন যে ওই ফখরুল সাহেবকে, উনি আসলে তান্ত্রিক ছিলেন না, এক প্রকার আসলে হুজুর ছিলেন। তো উনি আসলে, যদিও তান্ত্রিক আসলে আমি এই জন্যই বললাম যে উনি এই জিন ভূত ছাড়ার বিষয়ে কাজ করেন, মানুষকে সাহায্য করেন। তো পরবর্তীতে উনি ওনাকে পানি পড়ায় এমন একটা তাবিজ দেন এবং বলেন যে আপনি এক কাজ করেন, আপনি যাওয়ার সময় রাস্তাটা ঘুরে যায়েন, এটাই ভালো হবে। আসলে যেহেতু আপনার প্রতি নজর দিয়েছে, এগুলো পানি পড়া তাবিজ দিয়ে হয়তোবা ক্ষণিকের সময়ের জন্য আপনি সুরক্ষা পাবেন, কিন্তু লং টাইমের জন্য হয়তো পাবেন না। হয়তো অনেক সময় দেখা যায় যে আপনার সুযোগ পেলে আপনার অনেক বড় ক্ষতি করে দেবে। তো আপনি এক কাজ করেন, আপনি হলো রাস্তাটা ঘুরে যায়েন, তাইলে আশা করি আপনার সাথে আর কোনো সমস্যা হবে না। তো এরপর আসল ভাই উনি চলে যান বলে। তো এরপরে ওই ফখরুল সাহেবের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আমার নানা এটাই জানিয়েছেন, আমার নানার কাছ থেকে আমি এই ঘটনা শুনেছিলাম। তো পরবর্তীতে ওই ফখরুল সাহেবের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তিনি এরপর ঠিকঠাক হয়ে গিয়েছিলেন এবং তিনি চেষ্টা করেছেন যে ওই রাস্তাটা ঘুরে যেতে। তো রাসেল ভাই আমাদের সাথে মাঝে মাঝে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো এটাই ছিল আমার ঘটনা। আমি জানি না শ্রোতাদের কাছে ঘটনাটা কেমন লেগেছে, তো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে দিবেন, তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে ঘটনাটা কেমন হয়েছে। ভালো হোক মন্দ হোক, আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি রিপন। আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।